সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের আজকে লাইভ দেখছেন, আজকে হচ্ছে ওষুধ ও স্বাস্থ্য বিষয়ক গবেষক আড্ডার তৃতীয় পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের একজন সম্মানিত গবেষক, এবং উনি তার নিজস্ব ফিল্ডে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন। ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদের সম্মানিত ডিন এবং ফার্মাসি এন্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর এস এম আব্দুর রহমান। তো স্যার, আপনাকে আজকের লাইভে স্বাগতম। ধন্যবাদ। তো যারা আজকে লাইভ দেখছেন, আমরা সরি, আমাদের শিডিউল টাইম ছিল হলো 8টায়। আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরিতে শুরু করতে হয়েছে, এই জন্য দুঃখিত আমরা। তো প্রথমেই আমাদের সম্মানিত অতিথি সম্পর্কে আমি একটু জাস্ট ব্রিফলি বলে নিতে চাই। প্রফেসর ডক্টর এস এম আব্দুর রহমান, যেটা বললাম আমি, যে উনি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি অনুষদের বর্তমান ডিন, এবং ইনি দ্বিতীয় মেয়াদে স্যার ডিন হিসাবে নির্বাচিত হয়েছেন। এর আগে 2017 সালে স্যার ফার্মেসি অনুষদের ডিন হিসাবে কাজ করেছিলেন। প্রফেসর ডক্টর এস এম আব্দুর রহমান স্যার 1997 সালে 1997-এ ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি ফ্যাকাল্টিতে যোগ দেন শিক্ষক হিসাবে। এরপরে উনি 2001-এ ওসাকা ইউনিভার্সিটি জাপান থেকে উনি মলিকুলার ফার্মাসিউটিক্যাল সায়েন্সের পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এবং এরপরে উনি 2002 এবং 2004 সালে জাপানে পোস্ট ডক্টরাল জেএসপিএস পোস্ট ডক্টরাল ফেলোশিপ পান এবং সেখানে কাজ করেন। এবং 2008-এ উনি অ্যাসোসিয়েট প্রফেসর পদে পদোন্নতি পান, এবং বর্তমানে স্যার ফার্মাসি এন্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের ক্লিনিক্যাল ফার্মাসি এন্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর। তো স্যার তার নিজস্ব গবেষণা ফিল্ডে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন। তার বেশ উন্নত মানের ল্যাব ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন গ্র্যান্ট পেয়েছে স্যার। তার মধ্যে আছে তাওয়াস গ্র্যান্ট, জেএসপিএস গ্র্যান্ট, ইউজিসি বায়োল্যাটারাল গ্র্যান্ট, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট বা হেকেপ যেটাকে বলা হয়, সেটাও পেয়েছেন স্যার। তারপরে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে উনি গ্র্যান্ট পেয়েছেন, এবং ইউজিসির গ্র্যান্টও পেয়েছেন উনি। তো একজন সফল গবেষক। আমাদের সঙ্গে আজকে উনি আলোচনা করবেন ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের গবেষণা বিষয়ে, এবং আমাদের কি করা উচিত, কি ধরনের গবেষণা আমরা করছি, এবং এর পার্সপেক্টিভ। তো স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। তো স্যার, জাস্ট আমরা শুরু করার আগেই, আমাদের মেইন আলোচনায় যাওয়ার আগে আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই। আমরা আপনার পড়াশোনা এবং স্কুল জীবন, কলেজ জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের যদি একটু আমাদের জানাতেন, যাতে আমাদের স্টুডেন্টরা ইন্সপায়ার্ড হয় যে আপনার কিভাবে মানুষ এত সফলতা অর্জন করতে পারে এবং এত বড় পর্যায়ে যেতে পারে। তো স্যার, একটু যদি ব্রিফলি আমাদেরকে বলতেন আপনার স্কুল এবং কলেজ জীবন সম্পর্কে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ডক্টর শামীম, এবং আজকে যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন এবং দেখছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমি আসলে যেভাবে আমাকে বলা হয়েছে, আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি। তো আমি সরাসরি যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের অ্যান্সারে যেতে চাই। পরবর্তীতে হয়তো গবেষণা নিয়েও আমরা আলোচনা করতে পারবো। তো প্রথমত আমার বাড়ি হচ্ছে মাগুরাতে, মাগুরা জেলায় আমি জন্মগ্রহণ করেছি এবং সেখানে আমার বাড়ি। তো স্বভাবতই আমি মাগুরার একটি স্কুলে পড়ালেখা করি। স্কুলের নাম ছিল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটি খুব মানে সুনাম ছিল স্কুলে, পড়াশোনার ছাড়াও অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এছাড়া ডিসিপ্লিন, এইসব বিষয়ে সুনামের জন্য স্কুলটিকে একবার এরশাদ সরকারের সময় পুরস্কৃত করা হয়। সেই স্কুল থেকে আমি পড়ালেখা করি। তো পরবর্তীতে আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েটের সময়। ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে যখন পড়ালেখা করি, সেটা ছিল 1985-86 আমার এসএসসি। সুতরাং 85 এসএসসি পাস করার পর 85, 86, 87 ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। 2 বছর ঢাকা কলেজে আমি পড়ালেখা করি, এবং সেখানে অবশ্যই তখন ঢাকা কলেজের নাম অন্যরকম ছিল। বোর্ডে যে 20টা প্লেস করতো তার ভিতরে 18টা 19টা ঢাকা কলেজ থেকে, একটা দুটো হয়তো নটরডেম কলেজ থেকে। সুতরাং সেই রকম মানে 4টা বোর্ড থেকে ভালো ভালো স্টুডেন্টরা সব এসে ভর্তি হতো ঢাকা কলেজে, এবং সম্ভবত ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট আমাদের সময় ছিল। কিন্তু এখন হয়তো পরিবর্তন হয়েছে। সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরেই আমি বিশ্ববিদ্যালয়ে বা আমি বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং, যেটা সবার ইচ্ছা থাকে, সেখানে ভর্তি হওয়ার জন্য ভর্তি যুদ্ধে অবতীর্ণ হই। তবে একটি বিষয়
একটু বলা দরকার যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারিনি, কারণ আমার ইমিডিয়েট বড় 2 ভাই, 4 ভাইয়ের ভিতর ছোট, তারা দুইজনই যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েছে বুয়েটে, সুতরাং তারা আমাকে বলেছে যে ইঞ্জিনিয়ার আর হওয়ার দরকার নেই, আমাকে ডাক্তার হতে হবে। জি তো স্যার। ডাক্তার হওয়ার জন্য আমি পরীক্ষা দিতে হয়, প্রিপারেশন নিতে হয়, সেটা নিয়েছি। তবে তার আগে একটি কথা বলা দরকার, আমি যখন কলেজের স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু বায়োলজি আমার ছিল না। আচ্ছা আমি বায়োলজি ছিলাম, আমি স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম, যে নাম্বার যাতে বেশি পাওয়া যায়, বোর্ডে যদি প্লেস করা যায়, যে কারণে স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম। পরে আমার ইমিডিয়েট বড় ভাই তার রাজশাহী মেডিকেলে হওয়ার পরে রাজশাহী মেডিকেলে ভর্তি না হয়ে সে বুয়েটে ভর্তি হলো, যে কারণে আমার উপর ফ্যামিলি চাপ আসলো যে আমাকে অবশ্যই ডাক্তার হতে হবে, কিন্তু আমার তো বায়োলজি নেই। পরে আমি ঢাকা কলেজে সাবজেক্ট পরিবর্তন করে বায়োলজি নিলাম, এবং আমি আমি জিওলজিতে, বিশেষ করে বোটানিতে ভালো হয়েছিল, কিন্তু জিওলজিতে খুব খারাপ রেজাল্ট করি, খুবই পুয়ার মার্ক পাই, অল্প সময় পড়লে যা হয়। তো তারপরে মেডিকেলে আমাকে ভর্তি হতে হবে, আমি মেডিকেলে ভর্তির জন্য আমি প্রিপারেশন নিতে থাকি, পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে আমার কাঙ্ক্ষিত ঢাকা মেডিকেলে আমার হয়নি, যেহেতু আমি উইক, ঢাকা মেডিকেলে হয়নি আমার। জি স্যার। ঢাকা মেডিকেল সলিমুল্লাহতে হলো না, আমার হলো হচ্ছে আমার ফোর্থ চয়েস যেটা ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। তো শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল আমি সেখানে ভর্তি হলাম, আমার ফ্যামিলি পিরাপিতে আমি সেখানে ভর্তি হলাম। এর মাঝখানে আবার ইউনিভার্সিটি থেকে ফর্ম উঠিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা উঠানোর পর সেখানেও পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে সেখানে আবার খুব ভালো করলাম, প্রথম দিকে থাকতাম, একদম প্রথম দিকে। তো আমি বাড়ি থেকে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য এবং ক্লাস করার জন্য রওনা হয়েছি আমার গ্রামের বাড়ি মাগুরা থেকে। তো সবাই খুশি, আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার ফাদার মাদার ভীষণ খুশি যে ছেলে ডাক্তার হবে, ডাক্তার ফ্যামিলিতে সবাই ইঞ্জিনিয়ার হচ্ছে, একজন ডাক্তার দরকার। তো আমি আসার পথে বরিশাল না যেয়ে ঢাকায় চলে আসলাম। আচ্ছা আমার কি মনে হলো মাঝ পথে যে বরিশাল যাওয়া ঠিক হবে না, আমি খুবই ইনডিসিশনে আছি, খুবই কনফিউশনে আছি, আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে এসে আমি শুধু যারা ফার্মেসিতে পড়ে, আমি তখন ফার্মেসির খুব সুনাম তখন থেকে আছে, ইভেন কেউ কেউ বলতো জয়েন্ট ফার্মেসি অ্যান্ড ফ্লাই টু আমেরিকা, এই ধরনের স্লোগান ছিল, আমরা শুনেছি সিনিয়র ভাইদের কাছ থেকে। জি এবং স্যার, জয়েন্ট ফার্মেসিতে পড়লে ফার্মেসি ফ্লাই টু আমেরিকা। জি স্যার। হ্যাঁ খুবই ভালো, ফার্মেসিতে পড়লে নাকি এখানে ইউনিভার্সিটি হলে এসে চাকরি দিয়ে যায়, মানে এই ধরনের বিভিন্ন বিষয় শুনতে পেলাম। তখন ফার্মেসির প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। যারা ফার্মেসিতে পড়ালেখা করে সিনিয়র ভাইদের সঙ্গে, তাদের সঙ্গে একটু কথা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, যারা পরিচিত ছিল তাদের মাধ্যমে। তো ম্যাক্সিমাম সবাই বলতে লাগলো যে না, ফার্মেসি না, তুমি মেডিকেলে পড়ো, মেডিকেল পড়লে ভালো হবে। আবার আমাদের কিছু সিনিয়র যারা ঢাকা মেডিকেলে পড়তো, ঢাকা মেডিকেলের তাদের সঙ্গে আলাপ করলাম, তারা সবাই বলে যে না, মেডিকেল পড়তে এসো না, এখানে মেডিকেল পড়লে ভুল করবে, তুমি ফার্মেসিতে পড়ো, ঢাকা ইউনিভার্সিটিতে যাও। তাতে করে হলো কি, আমার ইনডিসিশন কনফিউশনটা আরো বেশি বেড়ে গেল। তো আমি 2-3 দিন এখানে অতিবাহিত করার পর আমি পরে বরিশাল মেডিকেলে গেলাম, ঢাকা থেকে বরিশাল, এবং বরিশালে যে ভর্তি হলাম। বরিশালে আমার একজন চাচা আর কি, সম্পর্কে চাচা, সে তখন মেডিকেলের স্টুডেন্ট, ওখানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমি তার ওখানে যেয়ে উঠলাম আর কি হলে। ক্লাস শুরু করলাম, 2 সপ্তাহ ক্লাস করলাম, কিন্তু ক্লাসে মন বসে না। আমি, কারণ ঢাকা ইউনিভার্সিটি তখন আমাকে ভর্তির জন্য আমাকে সাক্ষাৎকারের জন্য অলরেডি ডেকেছে আর কি। তো আমি কি ঢাকা ইউনিভার্সিটির সাক্ষাৎকারে আমি কি যাবো কি যাবো না, কারণ আমি যখন ভর্তি হয়েছি তখন কিন্তু আমার সব মার্কশিট এভরিথিং আমাকে নিয়ে নিয়েছে বরিশাল মেডিকেল কলেজ। সুতরাং আমাকে ওখানে তো অ্যাপিয়ার করতে হলে আমার এই জিনিসগুলো লাগবে, তার অর্থ হচ্ছে আমাকে ক্যান্সেল করতে হবে। তো এখন আমি নিজেই শুধু ক্যালকুলেশন করি, বিভিন্ন ক্যালকুলেশন করি, মেডিকেল ভার্সেস ফার্মেসি, মেডিকেল ভার্সেস ফার্মেসি, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে, এই ক্যালকুলেশন করতে আচ্ছা। করতে লাস্ট পর্যন্ত জি স্যার। যখন মেডিকেলের সবার সঙ্গে, আমার ফ্রেন্ড যারা ছিল ক্লাসে তাদের সঙ্গে কথা বলতে, তারা সবাই বলে যে না না, তুমি মেডিকেলের থেকে আমার মনে হয় ফার্মেসিটাই ভালো হবে, আবার কেউ বলে মেডিকেল ভালো হবে, মানে কোনো সমাধান নাই। পরে আমি নিজ মানে ডিসিশনে একেবারে 2টার সময় অফিস হয়তো বন্ধ হয়, আমি জাস্ট তার কিছুক্ষণ আগে আমি এককভাবে ডিসিশন নিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে প্রিন্সিপালের কাছে আমার মার্কশিট টার্কশিট নিয়ে আমি ঢাকায় চলে আসলাম, ওই রাতেই লঞ্চে চলে আসলাম ঢাকায়। তার পরের দিন সকালে হচ্ছে আমার ইন্টারভিউ। তো আমি ক্যান্সেল করে দিয়ে চলে আসলাম, আমার ফ্যামিলির কেউ জানে না। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ওখানে এসে ফার্মেসিতে ভর্তি হলাম, এবং এরপর থেকে ফার্মেসিতে আসি। তবে ফার্মেসিতে ভর্তি হওয়ার পরে আমি বেশি ইনডিসিশনে ছিলাম, কারণ আমার এই ডিসিশনটাকে আমার ফ্যামিলি গ্রহণ করতে পারেনি, এবং আমার ফাদার বিশেষ করে ভীষণ দুঃখ পেয়েছেন, এবং উনি আমাকে বললেন যে আমার কোনো পড়ালেখার খরচই উনি আর দিবেন না, এরকম বললেন আমি যে ডিসিশন নিয়েছি। তাই মানে নাকি? আমি আমার বুঝতে নিজের পেরেছি। কাছে একটু ইয়েতিম লাগলো যে আমি আসলে একটা মারাত্মক ভুল করে ফেলেছি হয়তো। যাই হোক, আমি বেশ আচ্ছা প্রথম দিক ফ্রাস্ট্রেটেড। আমি ফার্মেসিতে ভর্তি হয়ে আমি পারিবারিক যে আমার
আত্মীয় স্বজন বা আমার ছিল, তারা আমাকে যেহেতু এভাবে করেছে, আমার মনে হয়েছে যে আমি একটা ভুল করে বসে। পরবর্তীতে ফার্মেসিতে পড়ালেখা করতে লাগলাম, এবং আমাদের সঙ্গে দেখলাম যে বেশ কয়েকজনই মেডিকেল সেরে এসেছে, 7-8 জন মেডিকেল সেরে, সুলিমুল্লাহ মেডিকেল সেরে এসেছে, সিলেট মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, আমি বুয়েট থেকেও সেরে এসেছে। তখন ওদেরকে দেখে একটু স্বস্তি পেলাম যে না না, আমি একা তো না, শুধু অন্যরা মেডিকেল সেরে এসেছে, সুতরাং আমি যদি ভুল করি অন্যরা ভুল করেছে, আচ্ছা সুতরাং আচ্ছা আমার বন্ধু এই কারণে আমি মোটামুটি একটু আস্তে আস্তে দিন যেতে লাগলো। তো প্রথম দিকে আমি যখন ছিলাম ইউনিভার্সিটিতে, বন্ধু টন্ধু হয়ে গেল বেশ, তো বেশ ক্রিকেট টিকেট এটা ওটা খেলতাম বন্ধুদের সঙ্গে, মানে সময়টা ঢাকা ইউনিভার্সিটি কেটে যেত। আর যেহেতু ঢাকা কলেজে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির কাছেই, তো সব মিলিয়ে মোটামুটি পড়াশোনা শুরু হলো। আমরা পরীক্ষা টরীক্ষা দিলাম, দেওয়ার পরে ভালো রেজাল্ট করলাম। ফার্স্ট ইয়ারে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড করলাম, আর ফার্স্ট হতে পারলাম না। পরের ইয়ারগুলোতে আরো ইমপ্রুভ করে আমি পরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম, মানে অনার্সে। তবে এর মাঝখানে আমাদের সময় অনেক সেশন জট টট ছিল, অনেক এরশাদ আন্দোলন ছিল, যে কারণে অনেক দীর্ঘায়িত হয়েছে। পরবর্তীতে মাস্টার্স ভর্তিও সেখানে ফার্স্ট হলাম। তো যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম দুই জায়গাতেই, তখন অনেকটাই হতাশা কাটিয়ে উঠলাম, এবং ফ্যামিলির সবাই মোটামুটি অন্যভাবে ভাবতে শুরু করলো যে না না, ও তো খারাপ করেনি, ও ঠিকই করেছে। মানে এই চিন্তাটা কিন্তু অনেকদিন ধরেই আসেনি। 2 বছর 3 বছর পর্যন্ত ফ্যামিলি কেউ ভাবেনি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, অনেকে তখন মনে করলো যে না না, ও সিদ্ধান্ত একদম খারাপ নেয়নি, মানে সিদ্ধান্ত যায়নি, সে তো ভালো করছে, সে তো ভালো আচ্ছা করছে, সুতরাং ওই জিনিসটা সবাই ভুলে গেল ফ্যামিলি থেকে। তো আমিও আস্তে আস্তে জি ভুলে গেলাম, কিন্তু আমার মনের ভিতরে একটা দুঃখ থেকেই গেল যে মেডিকেলটা পড়তে পারলাম না। মেডিকেল আমার ফ্যামিলির সবাই চাই পড়ার জন্য, কিন্তু আমি সেটা পড়া আমার হলো না, আমি ফার্মেসিতে এসে পড়াশোনা করলাম না। তো সেই দুঃখটা তো আমার রয়েই গেছে আর কি। কিন্তু একজন তো দুই জায়গায় পড়তে পারে না, সে সিস্টেম নাই। তো এভাবে আর কি আমি আমার স্কুল বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি। এই আর কি, এতটুকু বলা যায়। চমৎকার স্যার স্টোরি আপনার লাইফের আসলে। হ্যাঁ, মেডিকেল এবং ফার্মেসি চয়েস করার অনেকের মধ্যে সেই সমস্যাটা এখনো আমার মনে হয় আছে, অনেকেই চান্স পাওয়ার পরে ফার্মেসিতে আসবে কিনা, এখন সেই অবস্থাটা আর নাই। এখন অতটা কনফিউশন, কিন্তু অনেকেই স্যার এরকম কনফিউশনে ভোগে যে ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি চান্স পেলে সে মেডিকেলে পড়বে না, হয়তো ভীষণ কনফিউশনে ভুগতে হয়, জি স্যার। ভীষণ কনফিউশনে থাকতে হয়। আমার মনে হয় এখন যারা ইন্টারমিডিয়েট পাস করে বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার করে, তারাই একই সমস্যায় থাকে। এটা একটা জি বড় স্যার। সমস্যা আমার কাছে মনে হয়। কোথায় ভর্তি হবো, সেটাই। কোনটা ভর্তি হলে ভালো হয়, আবার ইউনিভার্সিটিতে ভর্তি হলে কোন সাবজেক্ট ভালো। জি আগে তো স্যার। এক সময় ছিল ফার্মেসি শুধু ভালো, এখন তো আমরা মনে হয় যে ফার্মেসি ছাড়া অন্য ডিপার্টমেন্টে অনেকে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। জি স্যার। এখানে আমার বেশ কিছু সাবজেক্ট এখন মার্কেট ডিমান্ডও বাড়ছে অনেক। থ্যাংক ইউ স্যার। এখন আমরা আপনার স্কুল জীবন, কলেজ জীবন এবং ইউনিভার্সিটি জীবন একবারই আমরা শুনে ফেলেছি স্যার, খুবই চমৎকার। এরপর স্যার আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসিতে জয়েন করছেন শিক্ষক হিসেবে 1997-এ। তারপরে আপনি জাপানে গিয়েছেন, ওসাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। আপনার পিএইচডির বিষয় কি ছিল স্যার জাপানে, এবং ওখানে গিয়ে আপনি কি কি ধরনের ফাইন্ডিংস পেলেন, এবং সেটা আপনার কিভাবে কাজে লাগলো আপনার পাবলিকেশনস কিংবা আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার ড্রাগ ডিসকভারি? আপনি আপনি আমরা দেখেছি কি যে আপনি ভাইরাল ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ আপনি একটা সিনথেসিস করেছিলেন সেখানে। তো সেই সম্পর্কে স্যার আমাদের আপনার সেই চমৎকার ডিসকভারি সম্পর্কে একটু বলেন স্যার জাপানের। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। প্রথমত হচ্ছে, আমি তো ফার্মেসি পড়ার পরে আমাদের সময়, আমি আগেই বললাম যে বেশ সেশন জট ছিল, কারণ আমরা আমাদের মনে আছে যে কিছু ইন্টারেস্টিং ঘটনাও আছে বিশ্ববিদ্যালয়ে, যেগুলো আসলে মাঝে সাথে মনে আসলে বেশ ভালোই লাগে। আমরা যখন থার্ড ইয়ার স্টুডেন্ট, তখন 4বার পরীক্ষা পিছিয়েছিলাম। এরশাদ ব্যাকেশা তো আচ্ছা, ছিলই, আর তখন পরীক্ষা পিছানো ঢাকা একটা, এটা খুবই ট্রেন ছিল। একটা সাধারণ ঘটনা ছিল। জি স্যার। আমাদের সঙ্গে আমার এক বন্ধু ছিল, সে মানে সে তেমন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে না, কিন্তু পরীক্ষা পিছানোর ব্যাপারে সে সবার অগ্রগামী। পরীক্ষা আচ্ছা পিছানোর সময় সে একটা খদ্দরের পাঞ্জাবি পড়তে যেত, এবং সে একাই পরীক্ষা পিছিয়ে নিয়ে আসতো। আমরা তাকে জি বুট্রোস গালি বলতাম আর কি। তো সে আমাদের সব আচ্ছা পরীক্ষাগুলো পিছিয়ে নিয়ে আসতো, এবং আমাদের এইভাবে থার্ড ইয়ারে 4বার। সব মিলিয়ে আমি 1988-এ শুরু করার পরে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি 1996 আমার মাস্টার্সের রেজাল্ট। তার মানে 8 থেকে 9 বছর আমাদের লেগেছিল আমাদের অনার্স মাস্টার শেষ করতে, যেটা 91-এ শেষ হওয়ার কথা, সেটা শেষ হয়েছে 96-এ। এই 5 বছর আমাদের কিন্তু লস হয়েছে। পরে আমি আমাদের এমনিভাবে 4 বছর শেষে 1995 থেকে তো আমি স্যার কোন সিম্পল ফার্মাসিউটিক্যালে জয়েন করি
হেড অফিসে জয়েন করলাম। জয়েন করার পরে যখন বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা দিল 1997-এ, তখন আমি বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসাবে আমি জয়েন করি। তো জয়েন করার আমার সঙ্গে আরো দুইজন জয়েন করেছিলেন, যেমন ডক্টর শীতেশ চন্দ্র বাসার, উনি যদিও সিনিয়র ছিলেন, উনি পিএইচডি করে এসে জয়েন করেছিলেন, আরেকজন শিক্ষক জয়েন করেছিলেন। জয়েন করার আগেই কিন্তু আমার স্কলারশিপ হয়েছিল জাপানে। আমার স্কলারশিপটা কিন্তু মনপুরসহ, যেহেতু এটা এটা ছিল হচ্ছে ওই ইয়ের মাধ্যমে, এমবেসির মাধ্যমে যে এটা 1 বছর ধরে প্রসেসিং যেটা হয়, ওই সময় কম্পিটিটিভ এক্সাম ছিল আমাদের এমবেসিতে বিভিন্ন, কারণ ফার্মেসি বা কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি 4 ডিপার্টমেন্টের ভিতরে আবার একজন একজন করে সিলেকশন করার পরে আবার কম্পিটিশন তখন হয়েছিল। এখন কি সিস্টেম জানি না, কিন্তু তখন বেশ ভালো কম্পিটিশন ছিল গভর্নমেন্টের স্কলারশিপের মনবুসের জন্য। যখন আমার এটা হয়ে গেল, আচ্ছা। আমার ইউনিভার্সিটিতে ঢোকার আগে এটা হয়ে গেল। 1997-এ 1 জানুয়ারি আমি জয়েন করলাম ইউনিভার্সিটি লেকচারার হিসাবে। আর আমি মার্চের 30 তারিখের দিকে আমি জাপান চলে গেলাম। 3 মাস জব করার পরে চলে গেলাম। তো 3 চলে মাসের যাওয়ার পরে মাথায় আমি ওখানে জি অবশ্য স্যার। প্রথমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাঙ্গুয়েজের পরে আমি রিসার্চ স্টুডেন্ট 6 মান্থ পরে পিএইচডিতে ঢুকলাম। পিএইচডিতে আমি ঢুকে দেখি যে আমার আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? আমাকে কি এখন শোনা যাচ্ছে? আমি কিন্তু স্ক্রিনে ডক্টর শামীমকে দেখতে পাচ্ছি না। আমি কি কন্টিনিউ করব? আমি রেসপন্স পাচ্ছি না। ডক্টর শামীম, কি শোনা যাচ্ছে আমার কথা? আজকে এত ডিসরাপশন হচ্ছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। ডক্টর শামীম, আমার কথা কি শোনা যাচ্ছে? Everyone can see and hear you. ডক্টর শামীম, আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা। স্যার আপনি জয়েন করতে পারেন স্যার। এখানে নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। ওকে, ঠিক আছে, আমি জয়েন করছি। জি স্যার, আজ ইলেকট্রিসিটি চলে গেছে তো স্যার, ওয়াইফাই চলে গেছিল, মোবাইল থেকে কানেকশন দিলাম স্যার। দর্শক কিন্তু সরি, আমাদের ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের জন্য সরি স্যার। জি স্যার। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। আমি ধারণা করেছিলাম যে ইলেকট্রিসিটি চলে গেছে। হঠাৎ আমি জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ডিসরাপশন হওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কারিগরি ত্রুটির জন্য আমাদের এই বিষয়টি হয়েছে। তো আমি যে জায়গাটি ছিলাম, যে আমি বিশ্ববিদ্যালয় থেকে আমি আগেই আমার স্কলারশিপ হয়ে গিয়েছিল, যে কারণে অন্য কোনো স্কলারশিপে আমি ট্রাই করার আমার কোনো সুযোগই ছিল না, কারণ এটা অনেক আগেই ডিসাইডেড ছিল। আমি শুধু ওয়েট করছিলাম যে বিশ্ববিদ্যালয়ে আমার সার্কুলারটা হয় না কেন।
এবং ঠিক সময়ে সার্কুলারটা হয়েছিল, আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করে দিয়ে আমি যেহেতু একটু পার্মানেন্ট পোস্টে জয়েন করতে পেরেছিলাম, আমি ছুটি পেয়েছিলাম এবং আমি বিশ্ববিদ্যালয় থেকে পরে ওসাকা বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে পিএইচডি করার জন্য গিয়েছিলাম। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রফেসর আমাকে যে প্রজেক্ট দিয়েছিলেন, আসলে মানে আমার প্রতি সুবিচার না অবিচার করেছেন আমি ঠিক জানি না, আমাকে একটি টোটাল সিনথেসিস দিয়ে দিলেন। খুবই কমপ্লেক্স একটা মলিকুল, মানে টেট্রাসাইক্লিক মলিকুল, 8টা এসটিও সেন্টার আছে। মানে আমি তখন বাংলাদেশ থেকে আমরা কতটুকু কেমিস্ট্রি পড়ি, আমরা কেমিস্ট্রি একেবারেই পড়ি না, কিছু ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি পড়ি, কিছু অর্গানিক কেমিস্ট্রি পড়ি, তো সিনথেটিক কেমিস্ট্রি একেবারেই কিছু জানি না। আমাকে একটা টাফ একটা মলিকুল সিনথেসিস করতে দিলেন, যেটা তবে কেউ সিনথেসিস করতে পারেনি। মানে 5-7 বছর ধরে, 7-8 বছর ধরে জাপানিজরা যেটা সিনথেসিস করতে পারেনি, আমার টার্গেটটা উনি দিয়ে দিলেন। তো আমি প্রথম দিকে শিখলাম ওনাদের কাছে কাজ, শিখার পরে পরবর্তীতে আমি যখন সিনথেসিস করছিলাম, এত কমপ্লেক্স মলিকুল যে আফটার 25 স্টেপস, 25টা স্টেপ কনসিকিউটিভলি যাওয়ার পরে এরপরে মলিকুল যখন আমি নেক্সট স্টেপের রিয়াকশনের জন্য দিচ্ছি, তখন মলিকুল ডিকম্পোজ হয়ে যাচ্ছে। এবং 25 স্টেপে যেতে আমাকে 2 মাস, সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমাকে একটানা কাজ করতে হয়। তো সেই অবস্থায় যখন যে আমি 25 স্টেপ পরে 2 মাস কাজ করার পরে সেই মেটেরিয়াল যখন ডিকম্পোজ হয়ে যাচ্ছে আমার নেক্সট রিয়াকশনে, তো স্বভাবতই কিছুটা ফ্রাস্ট্রেটেড হওয়ার বিষয় যে আমার পিএইচডিটা কোথায় যাবে। এভাবে 2 বছর চলে গিয়েছে, আমার পিএইচডিটা মানে কোনো প্রোগ্রেস হচ্ছে না, ওই 25 স্টেপ আমি ক্রস করতে পারছি না। তো আমি বেশ খুবই সংশয় ছিলাম। পরে আমার প্রফেসর বললো যে তোমাকে বরং অন্য একটা কাজ দেই, এটা থাক, এটা তুমি কমপ্লিট করো, আগে একটা দেখো যে জায়গাটা সমস্যা হচ্ছে এই জিনিসটা বোঝা দরকার। এখানে একটু অন্য একটা রিয়াকশন ডেভেলপ করা দরকার, একটা রিয়াকশন এখানে নতুন কিছু হচ্ছে, মানে আমার রিয়াকশনে এমন একটা কিছু হচ্ছে প্রোডাক্ট, আমি সেটা বুঝতে পারছি না, যেহেতু বিগ মলিকুলস, খুবই কমপ্লেক্স মলিকুলস। তো আমি একটা মডেল স্টাডি করলাম, মডেল স্টাডি করার পর আমি তখন জিনিসটা বুঝতে পারলাম, আমার 5 মাস লাগলো মডেল স্টাডি করা। মডেল স্টাডি করে দেখলাম যে আমি এমন একটা কিছু করে ফেলেছি যেটা পৃথিবীতে কখনো ঘটে নাই। তার মানে একটা নতুন রিয়াকশন আবিষ্কার করে ফেলেছি, অর্গানিক রিয়াকশন। তো আমি তখন আমার টোটাল সিনথেসিস বাদ দিয়ে আমি রিয়াকশনের দিকে কনসেন্ট্রেট করলাম, যে আমার ওই কাজটা থাক, আমি নতুন রিয়াকশন যেটা, তখন আমি ওই রিয়াকশনের ভার্সেটাইলিটি এবং এর মানে রিপ্রোডিউসিবিলিটি নিয়ে, অনেক ধরনের সাবস্ট্রেট নিয়ে আমি রিয়াকশনটাকে আরো বেশি এটা করা যায় কিনা, আমি সেই জন্য আমি অনেক অন্যদিকে আমার ডাইভার্সন করলাম। ডাইভার্সন করে আমি দেখলাম যে রিয়াকশনটা খুবই ইন্টারেস্টিং, এবং এটা এই ধরনের রিয়াকশন অর্গানিক ফার্মেসিতে নাই। এবং অর্গানিক কেমিস্ট্রা বা মেডিসিনাল কেমিস্ট্রা এই ধরনের রিয়াকশন করার জন্য তারা যে পদ্ধতি ইউজ করেছেন বা এই ধরনের কেমিক্যাল কনভার্সন, সেটা খুবই মানে সেই প্রসিডিওরগুলো খুবই ল্যাবোরিয়াস এবং খুব কম ইল্ড তাদের, এবং প্রসিডিওরগুলো একেবারে অ্যাকসেপ্টেবল নাই। তো আমারটা আমি দেখলাম খুব ভালোভাবে কাজ করছে। তো সেই সময় একটু এক্সাইটেড হয়ে গেলাম, আমার রিসার্চে এক্সাইটেড হয়ে যায়, আমি ওইদিকে ডাইভার্ট করে আমি সেখানে মোটামুটি রিয়াকশনটাকে একটু এস্টাবলিশ করলাম বিভিন্ন সাবস্ট্রেট দিয়ে। যে ধরনের সাবস্ট্রেট কিছু সিনথেসিস করে সেই সাবস্ট্রেট থেকে এই রিয়াকশনটা করলাম। রিয়াকশনটা কিছুই না, অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি করা, খুবই ইজিলি অ্যামিন থেকে, খুবই একেবারে ইনএক্সপেন্সিভ রিয়াজেন্ট দিয়ে অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি করার একটা মেথড আমি বের করে দিলাম, রিয়াকশন, নিউ রিয়াকশন, অর্গানিক রিয়াকশন। এটা বের করার পরে আমি তখন ভাবলাম যে ইন্টারেস্টিং একটা জিনিস, তখন এর ভার্সেটাইলিটি আর রিপ্রোডিউসিবিলিটি নিয়ে অনেক কাজ করলাম, অনেক সাবস্ট্রেট কিনলাম, কিছু সিনথেসিস করলাম ল্যাবে, এগুলো দিয়ে কাজ করে করে মোটামুটি একটা বড় ধরনের একটা কাজ করলাম। পরে এই এই জিনিসটা আমি তখন অর্গানিক লেটার্স, মানে এসিএস এর জার্নাল কমিউনিকেশন হিসেবে পাঠিয়ে দিলাম অর্গানিক লেটার্সে। তো অর্গানিক লেটার্স দেওয়ার পরে আমাকে এটা নিয়ে নিল, পেপারটা অ্যাকসেপ্ট করলো এবং তারা খুব প্রশংসা করলো। প্রশংসা করার পরে পাবলিশ হয়ে গেল, আমার কিন্তু টোটাল সিনথেসিস কিছুই হয়নি। পরে আমি ওইটা হওয়ার পরে ওই রিয়াকশনের মেকানিজম নিয়ে কাজ করলাম। মেকানিজম কাজ করতে যে ডিউটেরিয়াম লেভেলিং স্টাডি, বিভিন্ন কিছু করে একটু মেকানিস্টিক স্টাডি করে আবার আরেকটা পাবলিকেশন করে ফেললাম, টোটাল সিনথেসিস রেখে দিয়ে দুটো পাবলিকেশন একটা করে ফেললাম, যে রিয়াকশন নিয়ে কাজ হয়ে গেল। এখন আমি কনসেন্ট্রেট করলাম, লাস্টের 7 মাস মতো আমার আছে আর কি, যদি আমি ধরি। তো আমার পিএইচডিটা মোটামুটি সেফ আমি ধরে নিলাম, যেহেতু আমার পাবলিকেশন দুটো আছে ফার্স্ট অথর হিসাবে। আর টোটাল সিনথেসিসের কমপ্লিট না হলেও আমাকে প্রফেসর বললেন যে তুমি পিএইচডি তোমার হয়ে যাবে, টোটাল সিনথেসিস কমপ্লিট না করলে তুমি যে 25টা স্টেপ করেছো বা 30টা স্টেপ পর্যন্ত গিয়েছো, এখানে প্রোগ্রেস ইন দ্য টোটাল সিনথেসিস দিয়েও তুমি আরেকটা পেপার লিখলে, মিনিমাম 3টা পেপার আমাদের পিএইচডির জন্য লাগে আর ওখানে ওসাকা ইউনিভার্সিটিতে ফার্মাসিউটিক্যাল সায়েন্স। তো আমাকে আরেকটা পেপার করতে হবে, এটা তুমি লিখে তুমি পিএইচডি পেয়ে যাবে হয়তো, আশা করি। কারণ একটা সময় আমাকে শোনাচ্ছিলেন যে আমার পিএইচডি টাইমলি হবেই না। তো অনেকেই জাপানে এসে পিএইচডি করে যাচ্ছে, আর আমি পিএইচডি করতে পারবো না এত কাজ করেও। একটা সময় ছিল যে আমার পিএইচডিতে আমি যখন মানে
কাজ করি, আমার রেজাল্ট যখন আসছিল না, আমাদের জাপানিজ যারা আছে তারা তো প্রচুর বেসবল খেলে, সবারই জানা আছে, বছরে একবার দুইবার খেলে। তো আমাকে ডাকছিল যে চলো বেসবল খেলতে যাই। আমি তাদেরকে বলেছি যে না, তোমরা যাও, আমার যাওয়ার সময় নেই। তো এটা তো সাধারণত হয় না যে একদিন দুই দিন রিক্রিয়েশনের সময় পাওয়া যায়, সেই দিনও মিস করা ঠিক হয় না, কারণ কাজের চাপে। পরবর্তীতে আমি এই রিয়াকশনটা ইউটিলাইজ করলাম আমার টোটাল সিনথেসিসে, ইউটিলাইজ করতে লাগলাম। ইউটিলাইজ করে আমি দেখলাম যে এটা সুন্দরভাবে ওয়ার্ক করছে আমার ওখানে। আমি তখন আমার রুটটাকে রিভাইজ করে কি করে আমি লাস্টলি 29 স্টেপে আমি একটা সিনথেসিস করে ফেললাম আমার ড্রাগটা, যেটা এ পর্যন্ত কেউ সেই ড্রাগটা সিনথেসিস করতে পারেনি। তো এটা সিনথেসিস করার পরে এটা তো খুবই ইন্টারেস্টিং রেজাল্ট, যেটা প্রফেসর আশাও করেনি যে আমি এটা সিনথেসিস কমপ্লিট করতে পারবো, কারণ 10 বছরে কেউ করতে পারেনি। তো সেটা সিনথেসিস করার পরে পাবলিশ করলাম। তো একদম লাস্টের দিকে পিএইচডি আমি জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে দিতে চাই। তো প্রফেসর বললেন যে দেখো, তোমার তো পিএইচডির একদম লাস্ট মোমেন্টে তোমার যদি একটা পেপার দরকার, বা এটা তুমি সেখানে দিলে কিন্তু এটা ওরা কিন্তু অনেক ধরনের ওদের ক্রাইটেরিয়া আছে, তোমাকে কয়েক মাস এটা সময় লাগবে, তুমি বরং ওটা না করে জিওসিতে দাও, জার্নাল অফ অর্গানিক কেমিস্ট্রিতে দাও। তোমার স্যার আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এটা সমস্যা হবে না? আমাকে আমাকে দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে এখন। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই যে একটা ফোন আসছে, আমি আবার এরোপ্লেন মোডটা আবার চেঞ্জ করেছিলাম, এই কারণে এই জিনিসটা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো পরে আমি জেওসি তে সাবমিট করলাম, জেওসি এবং কমিউনিকেশন অর্গানিক লেটার্স জেওসি তে সাবমিট করলাম। আর ওই মডেল স্টাডি নিয়ে আরেকটা টেট্রাডনে সাবমিট করলাম। আর আমার মলিকিউলগুলো ইন্টারমিডিয়েট দিয়ে আমি কিছু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি করে আরেকটা পেপার করলাম। 6টা পেপার করে মোটামুটি পিএইচডি শেষ করলাম। 3টা দরকার, 6টা হয়ে গেল আমার। মাশাআল্লাহ। পিএইচডিটা করার পরে বেশ লাগলো, এবং অন্য প্রফেসরও বেশ প্রেজেন্টেশন শুনে প্রশংসা করলো যে এই ধরনের কমপ্লেক্স মলিকিউল আমি যে সিনথেসিস করলাম, এটা জাপানিজরাও করতে পারেনি বা ওয়ার্ল্ডে কেউ করেনি। তো এটা তো চ্যালেঞ্জিং ওয়ার্ক। এটা তো আমি নিজেও বিশ্বাস করি না আমি এটা সিনথেসিস করেছি, কারণ আমার অত সিনথেটিক কেমিস্ট্রির অত নলেজ নাই। কিন্তু এটা স্যার আপনি যে মলিকিউল সিনথেসিস করেছিলেন, সেটা স্যার ছিল অ্যান্টিভাইরাল একটা ড্রাগ, স্কোপ্যাডুলিন। এই ড্রাগটা কি স্যার এখন আপনার সিনথেসাইজ ড্রাগ কি মার্কেটে আছে? কি 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 ভাইরাসের এগেইনস্টে কাজ করে স্যার আপনার সিনথেসিস ড্রাগটা? এটা হয়েছে কি, এটা আসলে অ্যান্টিভাইরাল ড্রাগ হিসাবে কিন্তু মার্কেটে আসেনি, মানে ড্রাগ স্ট্যাটাস পায়নি। এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট। একজন সায়েন্টিস্ট আইসোলেশন করে উনি বিভিন্ন অ্যাক্টিভিটি চেক করেছিলেন এবং এটা অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে উনি বলেছিলেন। এবং আমরা যেটা করেছি যে এই মলিকিউল এবং এর সঙ্গে রিলেটেড যে মলিকিউলগুলি, মানে টোটাল সিনথেসিসের যে ইন্টারমিডিয়েট গুলো আছে প্লাস এর ডেরিভেটিভ গুলো, আমরা আবার অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন টেস্ট করে সেটা পেপার করেছি। কিন্তু এইটা কিন্তু ড্রাগ স্ট্যাটাস পায়নি, কারণ ড্রাগ পেতে হলে তো অনেক স্টেপ পার হতে হয়। সেই স্টেপগুলো হয়তো আমরা তো করিনি, সেই স্টেপগুলো হয়তো অতটা অগ্রসর হয়নি। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই রেজাল্টটা, এই সিনথেসিসটা এত বেশি চ্যালেঞ্জিং সিনথেসিস যে আমি এটা শেষ করলাম হচ্ছে 2001-এ এবং পাবলিশ করলাম বিভিন্ন জায়গায়। পাবলিশ করার পরে 2005-এ আমেরিকাতে একটা বইতে 10 পেজের ভিতরে এই রিসার্চটাকে তারা পার্ট 2 বাই ইনক্লুড করেছে। এটা একটা মানে আমার অ্যাচিভমেন্ট আমি বলবো, যে আমার রিসার্চটাকে আচ্ছা, মানে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের পড়ার জন্য এটাকে তারা অনেক সিনথেসিস আছে, অনেকগুলো পাবলিকেশন হচ্ছে, কিন্তু পুরো আমার এটাকে তারা পিক আপ করেছে, পিক আপ করে বইতে স্থান দিয়েছে। বইতে স্থান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ধরো একটা কমপ্লেক্স মলিকিউল যে বিভিন্ন রুট, ওখানে আমি যখন জিওসিতে যেটা লিখেছি বিভিন্ন রুটের যে সিনথেসিসটা করেছি, যে এখানে সাকসেসফুল আনসাকসেসফুল সবগুলো বিষয় আছে। তো এটা যে একটা চ্যালেঞ্জিং একটা মলিকিউল সিনথেসিস হয়েছে এবং কি কিভাবে এটাকে সমাধান করা হয়েছে, এটা একটা মানে ম্যাটার অফ স্টাডি, মানে এটা পড়ার শেখার বিষয়। তো যে কারণে সেখানে স্থান পেয়েছে। আমি আমার প্রফেসরের উপর মাঝখানে একবার বেশ রেগে গিয়েছিলাম জাপানে, যখন আমার কাজগুলো ভালোভাবে যাচ্ছিল না। আমি ওনাকে বলেছিলাম যে তুমি আমাকে এমন একটা কাজ দিয়েছো, আমি বাংলাদেশ থেকে এসেছি, একদম ফরেনার, আর আমরা তো এত সিনথেটিক কেমিস্ট্রি করি না, এতটা অর্গানিক কেমিস্ট্রি আমাদের নলেজ নাই, এত সিনথেসিস করি না, আর তুমি আমাকে সবচেয়ে হার্ড ওয়ার্ক তোমার ল্যাবে কেন দিলে আমাকে আমার পিএইচডি করার জন্য? 29 স্টেপস। তুমি আমাকে তো বিপদে ফেলে দিছো। পরে আমার লাস্ট গ্রাজুয়েশন পার্টিতে উনি আমাকে ডেকে নিয়ে বলে, প্রফেসর রহমান এদিকে আসো, ডক্টর রহমান এদিকে আসো, তোমাকে আমি যে কাজটা দিয়েছিলাম
এই কাজটা তুমি তোমার একটা পেপার যদি কোনো প্রফেসর পড়ে, একজন যদি তুমি পরবর্তীতে যখন রিসার্চ করতে যাবে, তোমার একটা পেপার যদি দেখে, আর 5-6টা পেপার বাদ দিলাম, একটা পেপার দেখলে বুঝতে পারবে যে তোমার অর্গানিক সিনথেসিসে তুমি কি করেছো। 50টা পেপার হলেও তোমার এই একটা সমান দাম হবে না, কারণ তুমি একটা রিয়াকশন করে এইটা থেকে এটা পেয়েছো, এটা থেকে এটা পেয়েছো, ওইটার যে ভ্যালু আর তোমার যে 29টা স্টেপে, এবং সেখানে 29টা স্টেপ নেই, এখানে হয়তো 40টা স্টেপ আছে, কারণ কিছু আনসাকসেসফুল স্টেপ আছে। সব মিলে 29টা স্টেপে তুমি যে একটা সিম্পল মলিকিউল থেকে একটা কমপ্লেক্স মলিকিউল এসটিও সিলেক্টিভ সিনথেসিস করেছো, এতগুলো এসটিও সেন্টার তুমি কনস্ট্রাক্ট করেছো এই মলিকিউল, এই ধরনের চ্যালেঞ্জিং মলিকিউল, এটা কিন্তু যে কেউ পড়লে তোমাকে বুঝতে পারবে যে তুমি এটা কি করেছো। এবং আসলে তার ফল আমি পেয়েছি। আমি পিএইচডি করে 29 তারিখে আমি দেশে প্লেনের টিকিট করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসবো 29 তারিখে। আমাকে 26 তারিখে আমার জাপানে পোস্টডক করার কারণ হচ্ছে 26 তারিখে আমার এক প্রফেসর জাপান থেকে, উনি নিজেই আমাকে মেল করছেন যে পোস্ট ডক্টরাল ফেলোশিপ ইজ অ্যাভেলেবল ফর ইউ ইফ ইউ আর ইন্টারেস্টেড। ওসাকা ইউনিভার্সিটি, অন্য ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং সায়েন্সের উনি ডিন ছিলেন, যে উনি অর্গানিক সিনথেসিসে কাজ করতেন, যে তোমার জন্য একটা পোস্ট ডক্টরাল ফেলোশিপ আমার কাছে আছে, যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে তুমি আমার সঙ্গে দেখা করো। তো আমি ওনার সঙ্গে 26 তারিখে দেখা করতে গেলাম মার্চের, 29 তারিখে আমার ফ্লাইট। উনি বললেন যে ওনার কাছে বিশাল বড় প্রজেক্ট আছে, জেএসটি জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রজেক্ট আছে, তো বেশ ভালো প্রজেক্ট এবং সব দিক দিয়ে ভালো এবং অনেক সুবিধা দিয়ে আছে। উনি আমাকে বললেন যে আমরা এরকম কাজ করতে চাই, আমি তোমার পেপার দেখেছি, করেছি, আমার কাছে মনে হয়েছে যে তুমি ভালো কাজ করতে পারবে, তো তুমি আমার সঙ্গে কাজ করো। তো আমি তাকে বললাম যে আমি তো এখন জয়েন করতে পারবো না, আমি তো ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে এসেছি লেকচারার, আমাকে সেখানে জয়েন না করলে আমার জব থাকবে না, আমাকে সেখানে যেতে হবে, আমি জয়েন করবো, তারপরে যদি ছুটি পাই তাহলে আমি কনসিডার করতে পারি। উনি আমাকে বললেন যে ঠিক আছে, তোমার এখনই জয়েন করার দরকার নেই, তুমি দেশে যাও, তবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার টিমে তুমি জয়েন করো। তো আমি পরে অবশ্য দেশে আসার পরে তখন যেটা হলো, তখন এমবার্গো চলছিল আমাদের বিএনপি সরকারের সময়, যখন আসলো তখন সব নিয়োগ টিয়োগ বন্ধ হয়ে গেল। তো আমি দেশে স্বভাবতই আমি দেশে এসে, যেহেতু আমার 5 বছর হয়ে গেছে লেকচারার, তখন আসতে আসতে আমি 2001-এ যখন আসছি 97 থেকে, এবং একে এসেও 1 বছর এমবার্গো দিয়ে রাখছে, কোনো প্রমোশন নাই, কিছু নাই। তো আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতেই পারি, পিএইচডি আছে 5 বছর আছে, তাও যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না হয়, ভালো পাবলিকেশন আছে, ওই জন্য আমি ওয়েট করছিলাম যে আমার প্রমোশনটা না হলে আমি ওনার টিমে যাই জয়েন করবো না, মানে জাপানে। এই জন্য ওনাকে আমি 1 বছর পর্যন্ত বসিয়ে রেখেছিলাম, কারণ আমি আসার পরে এমবার্গো দেওয়ার কারণে 1 বছর কয়েক মাস লেগেছিল আমার, 1 বছর 3 মাস মতো লেগেছিল আমার প্রমোশনটা হতে, অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে পরে আমি ছুটি নিয়ে আমি আমার পোস্টডকে চলে যাই ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সে, মানে ওসাকা বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সে, আমি ওই একই বিশ্ববিদ্যালয়। ওখানে কি আপনি ওখানে কি ওই যে আপনার ড্রাগ সিনথেসিস এই একই টাইপের কাজ করেছিলেন পোস্টডকে? যে কাজটা করেছি সেখানে অর্গানিক সিনথেসিস, সেখানে ইন্টারেস্টিং বিষয় ছিল, ওখানকার প্রফেসর আবার খুবই ইন্টারেস্টিং একজন প্রফেসর ছিলেন। উনি অর্গানিক সিনথেসিসে কাজ করতেন, কিন্তু সিনথেটিক ম্যাটেরিয়ালস গুলো ইলেকট্রনিক্স ইউজ করার জন্য, মানে অবজেক্টিভটা ডিফারেন্ট। আগে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে পিএইচডি করতে হচ্ছে ড্রাগের জন্য, আর ওখানে হচ্ছে নন লাইনার অপটিক্স, রেডক্স সিস্টেম, ডায়োড সিস্টেম, এইগুলোর জন্য জিয়ান্ট পাই সিস্টেম, বিগ পাই সিস্টেম লাগে। ছিল হচ্ছে একটা সাইক্লাইজেশন রিঅ্যাকশন, মানে প্যালাডিয়াম ক্যাটালাইজড টান্ডেম সাইক্লাইজেশন করে বড় ধরনের পাই সিস্টেম তৈরি করা, সেটা প্রপার্টিস, সেটা রেডক্স প্রপার্টিস, নন লাইনার অপটিক্যাল প্রপার্টিস আছে কিনা, এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্টাল প্রপার্টিস, সেগুলোকে করা। তো ইন্টারেস্টিংলি আমার লাকটা এখানে এত ভালো ছিল। স্যার একটা কোশ্চেন করি আপনাকে, যে আপনি পিএইচডির সময় তো আপনি যে মলিকিউলটা সিনথেসিস করেছেন, ইট টুক 29 স্টেপস। স্যার এখন যে মডার্ন এজ আপনার ড্রাগ ডিসকভারি কিংবা ড্রাগ সিনথেসিস যে এখন যে কাজ চলছে 2020 তে এসে, এখন স্যার যদি করতেন একই কাজ, তাহলে কি স্যার একই ধরনের স্টেপ লাগতো না? আমাদের টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে এখন এই কাজের লেবারটা অনেক কমে এসেছে স্যার, আপনার কি মনে হয়? আচ্ছা, এটা খুবই একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আমার একটা প্রেজেন্টেশনে আমি যখন দিচ্ছিলাম, একজন সায়েন্টিস্ট আমাকে প্রশ্ন করেছিল যে আমি যে 29 স্টেপে একটা ড্রাগ সিনথেসিস করলাম, এর লাভটা কি হলো? 29 স্টেপে ড্রাগ সিনথেসিস করে তো ড্রাগ হিসেবে কোনো লাভ হবে না, আসলে ট্রু। আর এখন এই এক্সপেন্সিভ হয়ে যাবে, সিনথেসিস করা যাবে। হ্যাঁ, তবে আমি বলি এখানে বিষয়টা হচ্ছে মেন, আসলে যে ড্রাগটা আমি সিনথেসিস করেছি, আমি 29 স্টেপে সিনথেসিস করেছি, কিন্তু পৃথিবীর এখন পর্যন্ত কেউ কিন্তু এর থেকে শর্টেজ স্টেজে সিনথেসিস করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে 29 স্টেপে একটা সিনথেসিস করে সেটার ইউটিলিটি কি? সেটা আমি 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 জানলাম যে সেটা হয়তো এখন ইউটিলিটি না, অনেক দাম বেড়ে যাবে। 29 স্টেপে সিনথেসিস করে কমার্শিয়াল গ্রেড দিতে অনেক দাম বেড়ে যাবে।
কিন্তু জি আমি স্যার। প্রশ্নটা অ্যান্সার দিয়েছিলাম যে আমি কিসে 29 স্টেপে করেছি, আমি এই কমপ্লেক্স মলিকুল যে 29 স্টেপে করেছি তার অর্থ কি? আমি যদি মলিকুলটা একটা স্টেপে সিনথেসিস করে একটা পিএইচডি নিয়ে আসতাম তাহলে আমি কি জানতাম? আমি কিছুই শিখতাম না। আমি পিএইচডি করতে গিয়েছি মানে আমি সেখানে পড়ালেখা করতে গেছি, আমাকে সমস্যাগুলো রাইট। আসবে, সমাধানগুলো করতে হবে, এবং আমি সেই পার্সপেক্টিভে এটা আমি সমাধান করে আমি দেখিয়েছি যে এই মলিকুল এত কমপ্লেক্স মলিকুল, এটা 29 স্টেপে সিনথেসিস করা যায়, এর থেকে শর্টার কোনো রুট এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি। তাহলে এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা। এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে আমার জ্ঞানটা সিনথেসিস জ্ঞানটা বৃদ্ধি পেয়েছে, পড়ালেখার ব্যাপ্তিটা অনেক বৃদ্ধি পেয়েছে যে এখানে এই ধরনের মলিকুল সিনথেসিস করা যায়। কিন্তু প্র্যাকটিক্যাল স্টেজে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা যে মলিকুলগুলো ড্রাগ হিসাবে আছে সেই মলিকুলগুলো কিন্তু এত স্টেপ আমাদের সিনথেসিসের প্রয়োজন হয় না, সে শর্ট স্টেপ, এবং শর্ট স্টেজগুলো সেখানে সম্ভব, কারণ মলিকুলগুলো সে ধরনের। কিন্তু যে মলিকুল নিয়ে আমি কাজ করেছি এটা এর থেকে শর্ট স্টেপে করা হয়তো এটা যায় ছিল কিনা না। আমি জানি না, তবে কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি বা অন্য কোনো কেমিস্ট্রি দিয়ে জি স্যার। ইউটিলাইজ করে হয়তো এটা করা যেতে পারে। যেমন আমরা একটা ড্রাগ আছে ডায়াজোপাম আমরা আমরা যখন ছাত্রদের পড়াই আমরা এমনি নর্মাল ডায়াজোপাম সিনথেসিস 6 থেকে 7 স্টেপে করি, কিন্তু কম্বিনেটোরিয়াল সিনথেসিস এটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন, এটা ওয়ান জি স্টেপ স্যার। দিয়ে হ্যাঁ। মাল্টি কম্পোনেন্ট রিঅ্যাকশন দিলে ডায়াজোপাম পাওয়া যায়। এটা ভেরি ইন্টারেস্টিং কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি। রাইট। তো আমার জি মনে স্যার। হয় কম্বিনেটোরিয়াল সিনথেসিস যদি ইউজ করা যায়, এখানে অ্যাপ্লাই করা যায়, তাহলে হয়তো এটা সম্ভব হতে পারে। তো সেটা একটা বিষয়। তবে আমার ক্ষেত্রে স্যার যেটা আরেকটা হয়েছে যে আমি কোশ্চেন, পড়ালেখা সাপ্লিমেন্টারি করার জন্য কোশ্চেন যে করতে চাই। জি স্যার। স্যার আমার এখানে যে এই লাইভ প্রোগ্রাম যেটা ওই ওষুধ ও স্বাস্থ্য গবেষক আড্ডার, এটা একটা অন্যতম উদ্দেশ্য ছিল স্যার, সেটা হচ্ছে কি যে আমাদের স্টুডেন্ট যারা মাস্টার্স কমপ্লিট করছে ফার্মেসি থেকে কিংবা ফার্মেসি রিলেটেড সাবজেক্ট থেকে, তারা হায়ার স্টাডির জন্য এই যে আপনাদের কাছ থেকে কথাগুলো শোনার মাধ্যমে হায়ার স্টাডির টপিক সিলেকশনে অনেকটা তাদের তাদের হেল্প হবে, কারণ তারা রিসার্চ সম্পর্কে জানছে এবং সেগুলোর অবস্ট্যাকল এবং সেগুলোর প্রসপেক্ট সম্পর্কে জানছে স্যার। তা আমি স্যার জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি যে বিষয়ে কাজ করেছেন এবং এখন সম্ভবত করছেন না স্যার, যে পিএইচডি পোস্টডক করেছেন ড্রাগ সিনথেসিস নিয়ে, এই ফিল্ডটার স্যার বর্তমানে ওয়ার্ল্ডে কি অবস্থা এবং এটার প্রসপেক্ট কিরকম? আমাদের স্টুডেন্টরা যদি পিএইচডি করতে চায় এই ড্রাগ সিনথেসিস এই লাইনে যদি করতে চায়, আপনি যে লাইনে পিএইচডি করেছেন, তাহলে সেগুলোর প্রসপেক্ট কিরকম এবং অপরচুনিটি কিরকম, কেমন সংখ্যক ল্যাবে এরকম কাজ চলছে, এই বিষয়ে স্যার আপনি যদি জানা থাকে স্যার। অবশ্যই জানা আছে স্যার আপনার। অবশ্যই আমি আমি যেটা জানি যে আমেরিকাতে যদি আমরা বলি, আমেরিকা সারা বিশ্বে এখন দুটো সেক্টরেই মানে আসলে রিসার্চের কাজ হচ্ছে, একটা হচ্ছে অর্গানিক সিনথেসিস মেডিসিনাল কেমিস্ট্রি, আর একটা হচ্ছে মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এই দুটো ফিল্ডে কিন্তু এখন সবচেয়ে বেশি কাজ হচ্ছে মানে সারা বিশ্বে। তো অর্গানিক সিনথেসিসে যারা কাজ করবে তাদের কিন্তু প্রসপেক্ট অনেক ভালো, এবং তাদের পোস্টডক ফেলোশিপ থেকে শুরু করে রিসার্চ অর্গানাইজেশন এবং কাজ করার সুযোগ অনেক বেশি, কারণ ড্রাগ ডেভেলপমেন্ট কিন্তু অর্গানিক সিনথেসিস তার সম্ভব না। আর আমি যে জাপানে যে কাজগুলো করেছি আমি কিন্তু এখনো করছি, আমি কিন্তু 2020-তে আমার যদিও ভালো জার্নালে পাবলিশ করছি না, আমি 2020 সালে তিনটা এই এই 6 মাসের ভিতরে তিনটা সিনথেসিসের পেপার আমি করেছি আমার ল্যাব থেকে। 2020-এ তিনটা পাবলিশ হয়েছে, একটা পাবলিশ আমাদের দেশে হয়েছে, আর একটা হচ্ছে রিসার্চ ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এটা বেশি অত ভালো জার্নাল না, 1.7 বা 1.8 ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর একটা ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ওদেরও এটা ভালো জার্নাল আর কি, ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। তিনটা সিনথেসিসের পেপার কিন্তু পাবলিশ করেছে। আমার নামে কিন্তু সিনথেসিসের কাজ করি এখনো, আমি চেষ্টা করে যাচ্ছি। বিষয় হচ্ছে ওই ধরনের অত বড় সিনথেসিস আমরা করতে পারছি না, বাট এখানে কিন্তু আমরা কিছু কিছু করছি। তো আমি স্টুডেন্টদের বলবো যে সিনথেটিক কেমিস্ট্রি কিন্তু খুবই একটা প্রমিজিং ফিল্ড। অর্গানিক সিনথেসিস মেডিসিনাল কেমিস্ট্রি এই বিষয়ে যদি কাজ করা যায় প্রসপেক্ট অনেক ভালো, তবে প্রচুর প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর খাটতে হয়, মানে ম্যানুয়াল ওয়ার্ক প্রচুর, এখানে মেশিনের কাজ খুবই কম, মানে এটা নিজে কষ্ট করে কাজ করতে হয়। যেমন অনেক আছে মলিকুলার বায়োলজি অনেক রিলেটেড, অনেকে মেশিনে আমি দিয়ে আসলাম, আমার রিডিংটা এই সময় নিতে হবে, বা আমাকে জেলটা আমাকে এই সময় দেখতে হবে, এই করতে হবে বা এই করতে হবে। কিন্তু এখানে হচ্ছে সবসময় মানে কাজ করতে হবে, নিজের কাজ করতে হবে, কষ্ট করতে হবে বেশি আর কি। স্যার হ্যাঁ স্যার প্লিজ কন্টিনিউ করেন স্যার। আপনি স্যার আনসারটি যাবেন, একটা ইন্টারনেটে কানেকশন সমস্যা দেখা দিয়েছিল আবার, সরি। না আমি একটু একটু ডিসরাপশন মনে হচ্ছে, দেখলাম এটা জি স্যার। হ্যাঁ এখন স্যার ওকে হয়ে গেছে। কথাগুলো আমার কাছে একটু ভেঙে ভেঙে কথা আসছে, তো ক্লিয়ার আসছে না। আমারটা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ আপনার কথা স্যার স্পষ্ট শোনা যাচ্ছে, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। কিন্তু কিন্তু আমি কিন্তু মানে স্পষ্ট খুব একটা হচ্ছে না, একটু ভেঙে ভেঙে যাচ্ছে, এটা কি কারণে আমি ঠিক জানি না। তো আমি যেটা বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি বা মেডিসিনাল কেমিস্ট্রি যেটা,
জি এটা খুবই প্রসপেক্ট লেভেল ফিল্ড। এই ফিল্ডে যদি কেউ কাজ করতে চায় তাহলে আমার মনে হয় কাজ করা উচিত। তবে দুঃখজনক হচ্ছে বাংলাদেশে এই ফিল্ডে আসলে কেউ কাজ করে না। ইভেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি এসে খুঁজে দেখেছি তারা কেউ কাজ করে না অর্গানিক কেমিস্ট্রিতে। আমাদের বুয়েটের এক প্রফেসর করেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে কিছু চেষ্টা করি, আরো হয়তো অন্যরা, আমি জানি না রাজশাহী ইউনিভার্সিটিতে কেউ করে কিনা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক আমাদের সিনথেসিসের কাজ ফার্মেসি ডিপার্টমেন্টে হয় না, কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে স্যার দু একজন শিক্ষক আছেন যারা সিনথেসিসের কাজ করছেন, আমার জানা মতে তারা কাজ করছেন, কিন্তু কেমিস্ট্রি ফার্মেসি ডিপার্টমেন্টে স্যার কেউ করছেন না আর কি। আমাদের মেডিসিনাল এই জায়গাটায় আমাদের ফার্মাসিস্টদের এগিয়ে আসতে হবে। আমি তো সবসময় বলি, যেমন অনেক সেমিনারে যখন হয় না, যেমন আমাদের এখন কিন্তু দুটো ফিল্ড বাংলাদেশে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এপিআই সিনথেসিসের একটা নতুন যে ফিল্ডগুলো আসবে, অর্গানিক সিনথেসিস, আর একটা হচ্ছে আমাদের যে বায়োটেকনোলজি বেস যে ড্রাগগুলো হচ্ছে, বায়োসিমিলার বায়োলজিক্স যে ড্রাগগুলো হচ্ছে। তো আমাদের এন্টারপ্রেনাররা মনে করেন যে আমাদের ইভেন্টার ইনসেক্টর, আমাদের বড় ভাই মুক্তাদির ভাই একটা সেমিনারে এসে একদিন বলছিলেন যে আমাদের আমাদের সিলেবাসে তো এগুলো নাই আসলে, কিন্তু আমাদের সিলেবাসে আগে এগুলো ছিল না। আমরা যখন 3 বছরে পড়েছি বিফার্ম, তখন আমি ওনাকে সরাসরি প্রোটেস্ট করেছিলাম ওখানে যে ভাই আপনি যে বলেছেন এটা ঠিক না, কারণ আমরা সিলেবাস পরিবর্তন করে 3 বছর থেকে 5 বছরও নিয়েছি। আমাদের এখানে বায়োটেকনোলজির অনেকগুলো বিষয় আছে, আমরা সিনথেসিস অর্গানিক কেমিস্ট্রি আরো বেশি পড়াচ্ছি। আমাদের এই দুটো জায়গায়, এই যে এখন যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এটা আছে, ফার্মেসিতে নাই, এই জায়গাটা কিন্তু আমাদের দখল নিতে হবে। যে কারণে আমি বরাবরই বলি যে আমাদের এই যে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটিতে আছে, বা ক্লিনিক্যাল ফার্মেসি আছে, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আছে, এই ডিপার্টমেন্টগুলো করার উদ্দেশ্যটা কি? ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে অবশ্যই অর্গানিক সিনথেসিস পড়াতে হবে, সিনথেটিক কেমিস্ট্রিতে তাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বেশি জানতে হবে। কারণ হলে বাংলাদেশে যদি এপিআই ইন্ডাস্ট্রি হয়, এপিআই হয়, সব কিন্তু কেমিস্ট্রির দখল করে নেবে, ফার্মাসিস্টদের স্থান থাকবে না। তো আমাদের সিলেবাস গুলোকে সেভাবে পরিবর্তন করতে হবে। আমাদের স্টুডেন্ট এক্স্যাক্টলি স্যার, আমাদের যেহেতু ট্রিপস এর এগ্রিমেন্ট, জি স্যার, কারণ আমাদের সাথে ট্রিপস এর এগ্রিমেন্ট 2033 তে স্যার আমাদের মানে এক্সপায়ারি হয়ে যাবে। তারপরে আমাদের এখন যেহেতু ওষুধ শিল্প পার্কের একটা মুন্সিগঞ্জের গজারিয়ায় ওখানে আপনাদের ইয়া হচ্ছে, তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের সিনথেসিস এক্সপার্ট প্রয়োজন হবে। আমরা খুব প্রমিজিং একটা স্যার ফিল্ড এই ড্রাগ সিনথেসিস। জি স্যার, এক্স্যাক্টলি, আসলে হ্যাঁ সেটাই আমাদের এখানে ওই আমি একটা বিষয় এখানে বলি, যখন 2016 পর্যন্ত ট্রিপসের এই বিষয়টা 2016 পর্যন্ত ছিল, তখন একবার স্কয়ার ফার্মাসিউটিক্যাল আমাকে ডেকেছিল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি তখন 2008 এর দিকে আমাকে ডাকা হয়েছিল, আমি তখন জাপান থেকে আসি আর কি। তো আমাকে ডেকে বলা হলো যে স্কয়ার ফার্মাসিউটিক্যালে আপনি আসেন, ইউনিভার্সিটি থেকে জব। আমি তখন আসার পর আমি তখন কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর হইনি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তখন আসার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রমোশন আমার হবে, অ্যাপ্লিকেশন করেছি। সেই মুহূর্তে আমাকে বিশাল একটা অফার দেওয়া হলো স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে, যে আমাদের 2016-তে আমাদের ট্রিপসেরই শেষ হয়ে যাবে, আমরা তারপরে এখানে বিশাল বড় প্রজেক্ট হাতে নিয়েছি সিনথেটিক ড্রাগ তৈরি করার জন্য, আপনাকে আমরা দায়িত্ব দিতে চাই, এবং আপনি আপনার টিম তৈরি করবেন, আপনার যত লজিস্টিক সাপোর্ট লাগে, আর আপনার বেতন বাংলাদেশে কে কত পায় আপনি জিজ্ঞেস করেন, বলে যে কে কত প্যাকেজ পায় আপনি সেটা দেখেন, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, আপনি শুধু আমাদের সঙ্গে আসবেন না। তাই নাকি? আচ্ছা, অফিসে ডেকে নিয়ে এটা বললেন একজন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি বললাম যে আমি তো আসলে একজন শিক্ষক মানুষের শিক্ষকতাই করতে চাই, তো আপনাদের সঙ্গে যদি অন্য কোনো ভাবে যুক্ত হওয়া যায় তাহলে হতে পারবো, কিন্তু আমি জব ছেড়ে এসে আপনাদের এখানে যত বড় অফারই দেন আমি আসতে পারবো না, এটা মনে হয় টাকার লোভে আমি আসবো না। তো আমি ওনাদেরকে তখন করেছিলাম। তারপর ওনারা চিন্তা ভাবনা করে একদিন ওনাদের এইচআরডি ম্যানেজার আমাকে কালিয়া করে নিয়ে গেলেন, আমার সঙ্গে দেখালেন সবকিছু নিয়ে, ওনাদের আমেরিকান কনসালট্যান্ট ছিলেন। তো ওখানে তখন স্যামসাং চৌধুরী বেঁচে ছিলেন আর কি, ওনারা ছিলেন তখন। তখন অনেক বিষয় আলাপ হচ্ছিল যে টিপস শেষ হয়ে যাবে, আমরা এটা করবো, তাহলে আপনি কনসালট্যান্ট হিসাবে যোগ দেন, 2 বছর ছুটি নিয়ে আসেন আমাদের এখানে। আমি বললাম যে আমি আসলে ছুটি শেষ হয়ে গেছে, আমি দীর্ঘদিন জাপানে অবস্থান করেছি, আমি 2টো পোস্ট ডক করেছি। এরপরে ওসাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমি 1.5 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম, ওসাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ছিলাম 1.5 বছর। ওটা অবশ্য আমি বলিনি আর কি। আমি পোস্ট ডক করার পরে যে 2004 থেকে 6 হচ্ছে, 2006 থেকে 2008 পর্যন্ত আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ওসাকা ইউনিভার্সিটি ছিলাম। আমি এত কিছু বাইরে ছিলাম, তো এখন এসে আমার এরপরে আমার যাওয়ার কথা ছিল মিশিগান ইউনিভার্সিটি। আমাকে আউট অফ 75 কন্টেস্ট্যান্টের ভিতরে আমি একটা পরীক্ষা দিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়েছিলাম। তো সেখান থেকে আমার একটা বিশাল অফার দিয়েছিল মিশিগান ইউনিভার্সিটি থেকে।
আমার ওই 2008 এর দিকে, কিন্তু আমার ডিপার্টমেন্ট আমাকে ছুটি দেয়নি, আমাকে চাকরি ছেড়ে যেতে হতো। তো আমি আর ওই আচ্ছা বিদেশে সেটেল করার চিন্তা করিনি। আমার ভাই বাইরে আছে, ওরা ওরা আমাকে বললো যে না তুই বিদেশে আসিস না, তুই ওখানে থাক, ইউনিভার্সিটি জব ভালো। তো আমি আর ওই চাকরি ছাড়িনি আর কি। কিন্তু আমার একটা বড় ধরনের অফার ছিল মিশিগান ইউনিভার্সিটিতে, তো আমি যাইনি। যাই হোক আর কি, এই হচ্ছে বিষয়। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলবো যে বাংলাদেশে আসলে রিসার্চ করার মতো কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে রিসার্চ করার জন্য। এখানে রিসার্চের কালচারটা গড়ে ওঠেনি। যেমন এই অর্গানিক সিনথেসিসের মতো রিসার্চ করার জন্য খুবই প্রতিকূলতায় ভুগতে হয়। আমি যে প্রজেক্টগুলো পেয়েছি সবই কিন্তু সিনথেসিস রিলেটেড, কিন্তু দেখা যায় যে রিয়াজেন্ট আচ্ছা আমাকে পেতে, আমি যে একটা ভালো ব্র্যান্ডের একটা রিয়াজেন্ট আমি পাবো রিয়াকশন করার জন্য, বা একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করব, সেটা কিন্তু আমি সহজে তৈরি করতে পারছি না। যে কারণে আমি অনেক রিয়াকশন গুলো যেটা বাইরের সহজে করা যায় এখানে সেটা সহজে করা যাচ্ছে না। হয়তো ইল্ড জি স্যার, বাইরে দেখা যাচ্ছে অনেক এটা ভালো, আমাদের এখানে main খুব লো obstacle ইল্ড স্যার পাচ্ছি। আসলে। স্যার আমি আরেকটা জিনিস আপনার কথা সূত্র ধরে বলি স্যার, কিন্তু আপনাকে, আপনি যখন জাপান থেকে ফিরে এসেছিলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস আপনাকে তারা অফার করেছে তাদের জবের জন্য, তাদের কোম্পানিতে সিনথেসিসের হয়তো কোনো প্ল্যান ছিল। তো আমাদের স্যার, আমার একটা কোশ্চেন সবসময় মাথায় কাজ করে, যেটা হলো যে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো মেইনলি তারা জেনেরিক প্রোডাকশন এ ওরিয়েন্টেড, তাদের রিসার্চ বলতে ফর্মুলেশন কিছু তারা কাজ করে, তাছাড়া রিসার্চ বলতে কিছু নেই আমাদের ওষুধ কোম্পানিগুলো। তো আপনার স্যার এরকম কোনো তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ হয়েছিল কিনা, কিন্তু বাংলাদেশের ওষুধ কোম্পানি তারা আমাদের ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন করে ল্যাব ডেভেলপ করে আমাদের স্টুডেন্টরা তাদের সঙ্গে কোলাবোরেটিভলি, যেটা বাইরের দেশে স্যার হচ্ছে, যেমন অক্সফোর্ডের ভ্যাকসিন থেকে শুরু করে অনেক বড় বড় যে ডিসকভারি গুলো হচ্ছে বিভিন্ন ওষুধের ভ্যাকসিনের, সেগুলো দেখা যাচ্ছে ইউনিভার্সিটি এবং কোম্পানির কোলাবোরেশন আছে। তো বাংলাদেশে কোম্পানিগুলো ইউনিভার্সিটির সঙ্গে আমাদের যারা আপনার মতো অনেক ভালো সায়েন্টিস্ট আছেন তাদের সঙ্গে কোলাবোরেশন করে এই ধরনের কোনো প্রজেক্ট হাতে নিচ্ছে না কেন স্যার? তারা বরং আপনাকে ইনভাইট করছে, কিংবা অনেক সায়েন্টিস্টকে তারা এমপ্লয়ি হিসেবে রাখতে চাচ্ছে, কিন্তু ইউনিভার্সিটি কোলাবোরেশনের ব্যাপারে কোম্পানিগুলো কখনো ইন্টারেস্ট শো করছে কিনা, এবং এটা কেন করছে না, এই সম্পর্কে স্যার আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা কোন কোম্পানির? অবশ্যই হয়েছে। এখানে দারুণভাবে অভাব রয়েছে এই বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু একেবারে রিসার্চ মাইন্ডেড না, তারা রিসার্চ কিছু করবে সেটা না। আমি যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিভাবে চলছে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি রিসেন্টলি কয়েকটা ইন্ডাস্ট্রি বাদ দিলে সব কিন্তু ফিনিশ প্রোডাক্ট প্রোডাকশন করছে। মানে কম্প্রেসার ফিলিং রাইট করে ট্যাবলেট ছেড়ে দিচ্ছে, ট্যাবলেট ক্যাপসুল বাজারে ছেড়ে দিচ্ছে, সলিউশন করে ইজিলি, খুব ইজি টেকনোলজি তেমন কোনো কঠিন বিষয় না। কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে আমাদের এখানে র মেটেরিয়াল আমরা প্রচুর লাগে, কিন্তু কয়টা র মেটেরিয়াল সিনথেসিস করি বাংলাদেশে? ফার্মাসিউটিক্যাল সেক্টর বাংলাদেশে এত উন্নতি সাধন করেছে, কিন্তু আমরা কয়টা র মেটেরিয়াল সিনথেসিস করি? কারণ র ম্যাক্সিমাম মেটেরিয়াল ইম্পোর্ট সিনথেসিস করতে ইন্ডিয়া গেলে অথবা চায়না থেকে, 99% চায়না থেকে আনতে, সেখানে পিউরিফিকেশনের ব্যাপার আছে, 99% পিউরিটি গ্রেড আমাদের দরকার। সেখানে কোয়ালিটি মেইনটেন্স, রেনিটিডিন একবার সিনথেসিস করতে যে রেনিটিডিন অক্সিডাইজড হয়ে কালো হয়ে যাচ্ছিল, অক্সিডেশন ঠেকাতে পারছিল না। তো এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা আছে, যেটা রিস্ক যেখানে আছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেদিকে যাচ্ছে না। এখন এই রিস্ক গুলোকে মানে সলভ করার জন্য তো রিসার্চ দরকার, এটা একাডেমিক পার্সনদের, একাডেমিক ইন্ডাস্ট্রি কোলাবোরেশন দরকার। তো আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো কোনো রিস্ক নিতে চায় না, তারা একেবারে ব্যবসায়ী। তারা চায় যে এখান থেকে র মেটেরিয়াল এত টাকা দাম নিয়ে আসবো, কম্প্রেস করবো, ফিলিং করব, আমার প্রোডাকশন কস্ট এত, মার্কেটিং খরচ এত, আমার প্রাইস এত, এত টাকা আমার থাকবে, এত টাকা আমার হবে। একেবারে সহজ হিসাব, গাণিতিক হিসাব। এই হিসাবে তারা এগোচ্ছে এবং সেভাবে তারা কিন্তু কাজ করছে। কিন্তু তারা তাদের যে প্রফিট আছে, প্রফিটের যে 2% বা 1% যেটা, সেটা দিয়ে যদি তারা পাশাপাশি রিসার্চ ডেভেলপ করে, একদিন হয়তো তাদেরই কাজে লাগবে। তারা যখন একটা সমস্যায় পড়বে, এই যে ট্রিপস এর বিষয় হোক বা যে কোনো ধরনের যে কোনো প্রোডাক্ট রিলেটেড বিষয় হোক, সেগুলো যদি পাশাপাশি তারা রিসার্চ করে যায়, তো সেক্ষেত্রে যে এখন বায়োটেকনোলজি বেস যে রিসার্চ গুলো হচ্ছে, তো এখন তো ইনসেপ্টটা কিছু রিসার্চ করছে, তো ভালো। ইন্ডাস্ট্রি যদি নিজেরা করতে পারে ভালো, কিন্তু ইন্ডাস্ট্রি একার পক্ষে কিন্তু এত ব্যয় বহন করা সম্ভব না। কারণ ইনসেপ্টের মুক্তাদির ভাই একদিন আমাকে বলেছিলেন যে উনার 12 কোটি টাকা যদি খরচ হয়, উনি 3 কোটি টাকা সেল করেন, তার মানে 9 কোটি টাকা উনার লস হচ্ছে হয়তো, এটা উনি বললেন আর কি। তার মানে উনার কিন্তু এখন সম্ভাবনাময় একটা জায়গায় যাবেন, এটা আশা উনি এই দিকে কাজ করেন। কিন্তু এই জায়গাটা যদি ইউনিভার্সিটির সঙ্গে একটা কোলাবোরেশন করে উনি আউটসোর্সিং করতে পারতেন, তাহলে আমার মনে হয় যে অনেক চিপে করতে পারতো, এটা অ্যাডভান্সে চলে যেত এবং ওনার খরচ কমে। হ্যাঁ, এই ধরনের কালচারটা কিন্তু আমাদের দেশে গড়ে ওঠেনি। এখন কেন গড়ে ওঠে? যারা আছেন তারা বলে যে আমরা যারা রিসার্চ করি। জি স্যার।
স্যার এই ধরনের আপনি যেহেতু আলোচনা স্যার আমাদের ঢাকা হয়েছে। ইউনিভার্সিটির ফার্মেসির ডিন হিসেবে আছেন, ঢাকা ইউনিভার্সিটি স্যার একটা ফার্মেসি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। প্রশ্নটা আবার স্যার আপনি যেহেতু স্যার হ্যাঁ, আপনি যেহেতু ওখানে ফার্মেসি ডিন হিসেবে স্যার দীর্ঘদিন ধরে আছেন ওখানে এবং এখন চেয়ারম্যান হিসেবে আছেন, তো কখনো যে সুযোগ হয় স্যার আমাদের ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে একটা আমাদের মিটিং করে ঠিক এই টাইপের একটা প্রপোজাল, তাদেরকে ফর্মাল একটা প্রপোজাল দিলে তারা এগ্রি করে কিনা সেটা স্যার যদি আমরা জানতে পারতাম যে আসলেই তারা মানে ডিসএগ্রি করছে, তারা করতে চায় না কিংবা ইন্টারেস্টেড না আমাদের ইউনিভার্সিটি গুলোর সঙ্গে পার্টনারশিপ, এবং কেন না, আমরা কি স্কিলড না তাদের সমস্যাটা কোথায়। এবং তারা স্যার আমি জানি কি যে 2016 এর যে ওষুধ আমাদের পলিসি, ড্রাগ পলিসি যেটা হয়েছে, ওখানে স্যার প্রস্তাব করা হয়েছিল কি যে ওষুধ কোম্পানিগুলো তাদের যে লাভ হবে, রেভিনিউ যে হবে যেটা, সেখান থেকে 1% আর 5%, আই ক্যান রিমেম্বার প্রপারলি, আপনার আমাদের ইউনিভার্সিটি গুলোর পিছনে তারা রিসার্চ পারপাসে যারা ব্যয় করবে, সেই বিষয়ে তাদেরকে একটু আমরা মনে করে দিতে পারি কিনা, আপনার কি মনে হয়েছে? অবশ্যই অবশ্যই এটা আসলে 2016 এর যে ড্রাগ পলিসি আছে সেটা যদিও বাস্তবায়ন অনুমোদিত হয়েছে, কিন্তু বাস্তবায়ন কিন্তু ঠিক মতো অনেক ক্ষেত্রে হচ্ছে না। সেটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি যে আসলে এটা নামে মাত্র অনুমোদন হয়েছে, কিন্তু এর ধারাগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, সেটাই হচ্ছে বড় দুঃখ। আর দ্বিতীয়ত ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে কিন্তু আমাদের প্রায় কথা হয় এবং আমরা এই বিষয়গুলো বলি। যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কিছুদিন আগে একটা সোনারগাঁও হোটেলে বিভিন্ন সায়েন্টিস্টদের নিয়ে এবং বিভিন্ন এন্টারপ্রেনারদের নিয়ে একটা অনুষ্ঠান করলো, বড় ধরনের অনুষ্ঠান। স্যামসাং চৌধুরীর কি জন্য একটা, ওনারা বেশ জি স্যার, কয়েকজন ইয়াং সায়েন্টিস্টদের অ্যাওয়ার্ড দেয় স্যার একটা ওখানে ওরা। অ্যাওয়ার্ড দেয় এবং আমি সেখানে জি, প্যানেলিস্ট হিসেবে ছিলাম। আমার বিষয়টা কিন্তু ছিল রিসার্চই, একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কিভাবে করা যায় এই বিষয়ে বক্তব্য দেওয়ার বিষয় ছিল। কিন্তু আচ্ছা সেখানে কিন্তু সুস্পষ্ট হয়ে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অনেকে আমার কাছে বহুবার এসেছিল যে কিভাবে কোলাবোরেশনটা করা যায়, তারা এটা চিন্তা ভাবনা করছে, এখন তারা এটা ইমপ্লিমেন্ট করবে। তাদের হাই অথরিটিতে এটা আলোচনা হয়েছে, তাদের যে হাই অফিসিয়ালস যারা আছে তারা বহুবার আমার ফ্যাকাল্টিতে আসলো এবং আমাকে একটা লেকচার দেওয়ার জন্য বললো, আমি সেখানে প্যানেলিস্ট হিসেবে দিলাম। এবং তারা, আমি বললাম যে আমি দিয়ে লাভ কি, এগুলো তো ইমপ্লিমেন্ট হয় না বাংলাদেশে, আমরা অনেক বলেছি কথা, কোনো লাভ হয় না। বলে যে না এবার হবে, আমরা এবার নড়ে চড়ে বসেছি, আমরা এবার চিন্তা ভাবনা করছি। কিন্তু এরপরে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি, কিন্তু তাদের থেকে কোনো ফিডব্যাক পাইনি। মানে ইন্ডাস্ট্রিগুলো রিসার্চের ক্ষেত্রে আসলে কোনো ইনভেস্ট করবে, এটা যে একটা ইনভেস্টমেন্ট হতে পারে এটা তারা মানে করতে চায় না। ইভেন সিএসআর যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা, সেটা দিয়েও কিন্তু তারা কিছুটা ইউনিভার্সিটিকে, যেটা একটু আগে বলা হয়েছে, সেটা দিয়েও কিন্তু সম্ভব, কিন্তু ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিগুলো একেবারেই কিন্তু সেই জায়গায় চিন্তা ভাবনা করছে না। এখন এই জায়গাটা, এই জটটা খোলার বিষয়ে আসলে আমাদেরকে যৌথভাবে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে রিসেন্টলি হেকে প্রজেক্টের মাধ্যমে একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কিছু প্রজেক্ট কিন্তু দিয়েছিল। তো আমাদের হয়তো অনেকেই সেই প্রজেক্ট পেয়েছেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 2-1 জন পেয়েছেন বা রাজশাহী ইউনিভার্সিটিতে পেয়েছেন। হয়তো তারা হয়তো কিছুটা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন করে, যেমন আমাদের প্রফেসর ডক্টর আনোয়ার, উনি যশোর ইউনিভার্সিটি ভিসি, উনি কিন্তু একটা প্রজেক্ট পেয়েছিলেন এই একাডেমি ইন্ডাস্ট্রি ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এবং উনি কিছু ডেভেলপমেন্ট করতে পেরেছিলেন বলে আমি শুনেছি। যদি উনি ভিসি হয়ে চলে গেছেন অন্য জায়গায়, কিন্তু এরকম কিছু ডেভেলপমেন্ট মানে আছে, কিন্তু সেটা খুবই সামান্য। আর সেই ডেভেলপমেন্টের সমস্ত টাকা কিন্তু ইউনিভার্সিটি দেয়নি, এটা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে, এটা সরকার দিয়েছে। আচ্ছা, ইন্ডাস্ট্রি এগিয়ে আসার কোনো আমরা খুব একটা যে তাদের উৎসাহ আছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। এখন তাদের মনে হচ্ছে না, তাদের কারণ একটাই, তারা কোনো রিস্কে যেতে চায় না। তারা মনে করে যে আমরা তো ভালোই আছি, বাইরে থেকে র মেটেরিয়াল এটা গভর্নমেন্ট থেকে স্যার প্রেসার লাগবে আর কি। গভর্নমেন্ট যদি উদ্যোগ নেয় এবং কোম্পানিগুলোকে ফোর্স করে যে ইউ হ্যাভ টু কোলাবোরেট উইথ ইউনিভার্সিটিজ ফর রিসার্চ, তাহলে স্যার তারা হয়তো গভর্নমেন্টের চাপের কারণে তারা যদি স্যার এগ্রি করে আর কি, তাহলে হয়তো সম্ভব। কারণ এটা স্যার কোম্পানিগুলোর জন্য কিন্তু হয় কি যে জি স্যার, ড্রাগ পলিসি আছে যেটা একটু আগে বলা হলো, ওইটাই যদি ইমপ্লিমেন্ট করা যায়, ওটা ইমপ্লিমেন্ট করলেই তো ইউনিভার্সিটিগুলোতে রিসার্চের জন্য ইন্ডাস্ট্রি দিতে বাধ্য। ইন্ডাস্ট্রি মাস্ট পে টু দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, ইমপ্লিমেন্ট তো করবে স্যার আমাদের ডিজিডিএ, কিন্তু ডিজিডিএ তো স্যার করছে না কিছু। হ্যাঁ, তাহলে তো স্যার আসলে আমাদের জি স্যার, এগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে। জি স্যার। তো স্যার আমরা কথা বলতে বলতে আসলে বিভিন্ন দিকে চলে যাচ্ছে আসলে। তো স্যার আপনার বর্তমান আপনার ল্যাবে আপনার যে কাজগুলো চলছে স্যার, আমি জানি কি যে আপনার একটা ভালো একটা ল্যাব রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানে স্যার আপনি যেটা বললেন আপনি সিনথেসিসের কাজ করছেন।
তো এখন স্যার আপনার ল্যাবে কাজের ডাইভার্সিটি গুলো কি ধরনের এবং কতজন স্টুডেন্ট পিএইচডি পোস্টডক কতজন স্টুডেন্ট আপনার আন্ডারে কাজ করছেন, তার কি ধরনের কাজ করছে? এবং স্যার একটা মেইন আরেকটা জিনিস স্যার আপনাকে প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে কি যে এই গবেষক আড্ডার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো কিভাবে আমাদের মানে মানব কল্যাণে কাজে লাগছে এই জিনিসগুলো মানুষকে জানানো। তো স্যার আপনি যদি আপনার কাজগুলো কি টাইপের কাজ হচ্ছে এবং সেগুলো কিভাবে আমাদের আসলে মানব কল্যাণে কাজে লাগতে পারে এ সম্পর্কে যদি স্যার একটু আমাদেরকে বলতেন স্যার। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। আমি এই সম্পর্কে একটু বলবো। তো প্রথমত হচ্ছে যে কি কি কাজ হচ্ছে আমার ল্যাবরেটরিতে এখন। তো প্রথম যে কথা আমার সম্পর্কে বলা হয়েছিল যে খুবই মানে বিশাল একটা সায়েন্টিস্ট এই ধরনের, আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু তেমন কোনো আউটপুট দেখাতে পারছি না। আমার অনেক বন্ধুই আমাকে বলেছেন যে আমার 2008 পর্যন্ত আমার যে পাবলিকেশন মানে যতদিন পর্যন্ত বাইরে ছিলাম 2008 পর্যন্ত বাইরের সঙ্গে রিসার্চ ছিল, 2008 থেকে আমি 2020 পর্যন্ত আমার কি পাবলিকেশন হয়েছে, হাতে গোনা কয়েকটা পাবলিকেশন হয়েছে লো ইম্প্যাক্ট ফ্যাক্টর, ভালো করতে পারি দুই একটা ছাড়া, দুইটা তিনটা পাবলিকেশন হয়তো আছে একটু বলার মতো। আসলে কিন্তু কথা সত্য, কারণ আমি প্রজেক্ট পেয়েছি, ল্যাব করেছি, কিন্তু ল্যাব কিন্তু চালাতে পারছি না। একদম সত্যিকার অর্থে যেটা আমি বলতে চাই, ল্যাব একার পক্ষে চালানো সম্ভব না। পাশাপাশি আবার বিশ্ববিদ্যালয়ে আমরা যারা জব করি, আমরা যারা চাকরি করি, আমাদের টিকে থাকার জন্য আবার পলিটিক্স করতে হবে। আর পলিটিক্স না করলে তো ডিন হতে পারতাম না। মানে পলিটিক্সের সঙ্গে থাকা, রিসার্চ করা, সবকিছু মানে মেনটেন করে চলাটা যে এখানে বাস্তবতা স্যার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিনের যে এত বেশি ব্যস্ততা, এখানে রিসার্চ করতে হলে একটা গ্রুপ লাগে, সেই গ্রুপ কিন্তু আমি আমাদের দেখেছি যে আমার সঙ্গে যারা কাজ করেছে অনেকেই কিন্তু টিচার হয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এদের রিসার্চের প্রতি ফ্যাসিনেশন, বরং যারা অর্গানিক সিনথেসিসে আমার সঙ্গে কাজ করেছে, আমার ছাত্রছাত্রীরা যারা পরে শিক্ষক হয়েছে, তারা বলে স্যার অর্গানিক সিনথেসিসে আর কাজ করবো না স্যার, কঠিন কাজ। তাদের এটা কঠিন কাজ স্যার, এই কাজ আমাদেরকে আর বলেন না স্যার, আমরা অন্য কোনো কাজ হলো। আমি বললাম যে এইটাই তো আমাদের ডেভেলপ করতে হবে বাংলাদেশের জন্য, এটার জন্য বাংলাদেশ খুব প্রয়োজন, এপিআই এর জন্য প্রয়োজন, বাংলাদেশে এই ফিল্ডটা আমাদেরকে দখল করতে হবে। আর এটা তো খুব ইন্টারেস্টিং কাজ, ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা আছে, তো কেউ ইন্টারেস্টেড না, যে কারণে ফ্রুটফুলি যে ল্যাবরেটরিতে কাজ করব সেটা কিন্তু করতে পারছি না। এখন যে কাজগুলো করছি মূলত সিনথেসিসের কিছু কাজ করছি খুবই লো স্কেলে, এখানে রিয়াজেন্ট পাওয়া যায় না। একসময় প্রজেক্ট যখন ছিল তখন ভেন্ডররা এসে পিছনে ঘুরতো, স্যার কি কি দরকার কি কি দরকার। এখন মাঝে মাঝে একটা দুটো পাঁচটা রিয়াজেন্ট লাগে, ভেন্ডরদের বললে 10 মাসের ভিতর রিয়াজেন্ট দিয়ে দেয় না। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি নাই বাংলাদেশে। আমার যে সিনথেসিস করার জন্য যে রিয়াজেন্টটা দরকার, আমার সেটা পেতে যদি 5 মাস 6 মাস লেগে যায়, কারণ ভেন্ডর যখন দেখবে যে আমার কাছ থেকে এখন একটা দুটো তিনটে ছাড়া অর্ডার পাচ্ছে না, সে উৎসাহিত হবে না, সে লাভ বেশি পাবে না এখানে। আর যখন প্রজেক্ট ছিল আমি অনেক ভুরি ভুরি জিনিস কিনতাম, তখন আমার পিছনে তারা এসে বিরক্ত করে ফেলতো আমাকে। এখন যেহেতু বড় প্রজেক্ট নাই, আমার যখন দরকার হবে আমি সেই মেটেরিয়ালসটা টাইমলি পাচ্ছি না, যে কারণে আমি সিনথেসিসটা ঠিক মতো ফুলফুলি করতে পারছি না। তো সিনথেসিসের কাজ তারপরেও হচ্ছে, আমরা করে যাচ্ছি, কিন্তু সিনথেসিসের কাজ করার জন্য বাংলাদেশে আসলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গ্রো করা দরকার। আমাদেরকে যদি কেমিক্যাল সাপ্লাই, এবং জাপানে আমি সকালে অর্ডার দিলে বিকালে আমার কেমিক্যালসটা চলে আসতো, আমি এরপরে রিয়াকশনটা করে ফেলতে পারতাম। তো আমার তো রিয়াজেন্ট কেমিক্যালস নাই, আবার যেগুলো পাচ্ছি সেগুলো অনেক ইম্পিউরিটি, অনেক ডিটোরিয়েটেড হয়ে গেছে, খুব টাফ। তো এটা একটা কাজ চলছে, সিনথেসিসের কাজ চলছে। সেকেন্ডলি ন্যাচারাল প্রোডাক্টের কাজও করি। ন্যাচারাল প্রোডাক্টের কাজ 2015 একটা পাবলিশ করলাম, সেটা ওই যে কিংস কলেজে মিরাজের সঙ্গে পাবলিশ করলাম একটা ওই অর্গানিক বায়োমলিকুলার কেমিস্ট্রিতে। আমার এমফিল স্টুডেন্ট কাজ করেছিল একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, সে প্ল্যান্ট থেকে পেয়েছিল এবং খুবই ভালো অ্যাক্টিভিটি দিয়েছিল। ওর ল্যাবে, মিরাজের ল্যাবে কাজ হয়েছিল, ও ভালো অ্যাক্টিভিটি পেয়েছে। আমরা জয়েন্টলি আমরা একটা পাবলিকেশন করতাম, সেটা একটা হয়েছে। এখন ন্যাচারাল প্রোডাক্টে কাজ করে আমাদের সঙ্গে রাজশাহী ইউনিভার্সিটির চাঁদ সুলতানা কাজ করে, শিখা কাজ করে। আচ্ছা, আপনার স্টুডেন্ট স্যার, আমার বান্ধবী স্যার চাঁদ সুলতানা, আমরা ইয়ারমেট স্যার। না আমি শুনেছি আর হ্যাঁ, সে কাজ করে আমার সঙ্গে, খুব ভালো কাজ করছে আর কি। ন্যাচারাল প্রোডাক্ট, সে ন্যাচারাল প্রোডাক্টে পিএইচডি এর উপর কাজ করে, দুটো প্ল্যান্ট নিয়ে কাজ করে, অনেকগুলো কম্পাউন্ড আইসোলেশন করেছে, সেগুলো বায়ো অ্যাক্টিভিটি ভালো পাচ্ছে এবং আশা করা যায় খুব ভালো একটা পিএইচডি তার হবে। পাশাপাশি অর্গানিক সিনথেসিসে কিছু কাজ করেছে আমার পিএইচডি স্টুডেন্ট। মাঝখানে সে জাপানে, তাকে 3 মাসের জন্য পাঠানো হয়েছিল, ওখানে কিছু কাজ করেছে, এখানে কিছু কাজ করে সে পিএইচডি সাবমিট করছে। তো এখন টোটাল আমার আন্ডারে 5 জন পিএইচডি স্টুডেন্ট আছে, 5 জন। ইন্টারেস্টিং হচ্ছে একজন আমাকে মেডিকেল ডক্টর আমার সঙ্গে কাজ করে ঢাকা মেডিকেল থেকে, মানে এমবিবিএস করার পরে এখন বারডেমের সিনিয়র মেডিকেল অফিসার। তো সে মেডিকেল অফিসার আমার আন্ডারে এমফিল করেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এখন পিএইচডি এনরোলমেন্ট হয়েছে। সে কাজ করে আবার একটু অন্য ক্লিনিক্যাল রিলেটেড কাজ করে, অ্যান্টিডায়াবেটিক ড্রাগ ভিল্ডাগ্লিপটিনের রেনাল অ্যান্ড কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন নিয়ে কাজ করে।
এই জায়গাটাও আমার ফিলে ছিল, এমফিল থেকে এখন পিএইচডি তে এনরোলমেন্ট আছে। তো ডাক্তার কাজ করে আমাদের সঙ্গে, পাশাপাশি আরো কাজ করে একজন জাহাঙ্গীরনগরের একজন আছে, সে এখনো কাজ শুরু করেনি। সে মোটামুটি আমরা কিছু আয়ুর্বেদিক প্রিপারেশন নিয়ে কাজ করব। আর সিসিসের উপর একজন কাজ শেষ করলো, আরেকজন কাজ করে হচ্ছে এমফিল স্টুডেন্ট সিনথেসিসে কাজ করে, এরকম মানে আছে। আর পিএইচডি তে আরেকজন স্টুডেন্ট আছে, ড্রাগ ইন্টারাকশন নিয়ে কাজ করে। ড্রাগ ইন্টারাকশন প্রথমে সিনথেসিসে ছিল, তারও একই অবস্থা। সিনথেসিস কাজ করার পরে সেই সিনথেসিস তার পছন্দ হচ্ছিল না। কিছু সিনথেসিসে কিছু অগ্রসর হওয়ার পর বলে, স্যার এটা আমার দিয়ে মনে হয় সম্ভব হবে না, এটা করতে পারছে, আপনি স্যার টপিক চেঞ্জ করে দেন। পরে তাকে ড্রাগ ইন্টারাকশন দিয়েছি, সে ড্রাগ ইন্টারাকশন কাজ করে। এমফিল স্টুডেন্ট আছে, মাস্টার্সের স্টুডেন্টরা মেনলি সিনথেসিসে মেনলি কাজ করে, মাস্টার্সের স্টুডেন্টরা, কারণ ওদের তো কিছু বলার থাকে না, ওদেরকে যে কাজ দেয় সেটাই করে, কারণ ওদের ডিগ্রি দরকার। আর পিএইচডি তে ওই একজনই শুধুমাত্র অর্গানিক সিনথেসিসে এখন কাজ করছে, আরেকজন কাজ করছিল, সে ডাইভার্ট করেছে, আর অন্যান্য আঙ্গিকে কাজ হচ্ছে আর কি। আর আরেকটা প্রশ্ন যেটা ছিল যে এটা মানব কল্যাণে কি কাজে লাগতে পারে আমাদের রিসার্চ। আমরা যে রিসার্চ করছি এখানে বা যেখানে করি, একটা বিষয় বলে রাখি যে আমি যখন সেকেন্ড পোস্টডকে ছিলাম বা যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম ওসাকা ইউনিভার্সিটিতে, তখন বেশ কিছু ভালো পাবলিকেশন করতে পেরেছি। যেমন জ্যাক্সে, আনগিভেন্টেড ক্যাম্পে এইসব জায়গায় পাবলিশ করেছি, কেমকম, অর্গানিক লেটার্স করেছি বেশ কয়েকটা। তো ওই জায়গার কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, মানে খুবই অ্যাপ্লিকেবল ছিল। যেমন একটা আমি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করতাম, মানে ডিএনএ আরএনএ বিগ মলিকিউল সিনথেসিস করতাম, এবং সেগুলো প্রপার্টি দেখতাম এবং বায়োলজিক্যাল এফেক্টগুলো দেখতাম। তো একটা মলিকিউল আছে খুবই মানে প্রমিজিং ছিল, মানে এবং সেটা এসআইআরএনএ, শর্ট ইন্টারফারিং আরএনএতেও আমি কাজ করেছি, মানে সেল লাইনে আরএনএ ইন্টারফারেন্সে, যেটা নোবেল প্রাইজ দেওয়া হলো, যেটা খুবই রিসেন্ট একটা টেকনোলজি। ওখানেও ভালো কাজ করলো আমাদের মলিকিউলটা। তো আমাদের মলিকিউলটা এত বেশি প্রমিজিং ছিল যে এটা নিয়ে আমার প্রফেসর খুবই, মানে যতগুলো মলিকিউল ওনার ল্যাব থেকে বের হয়েছে সবচেয়ে বেস্ট মলিকিউল আর কি। উনি প্যাটেন্ট করলেন, আমাকে প্যাটেন্টের নাম দিলেন। আমাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের প্রফেসর প্যাটেন্টে আমাকে দিলেন, কিন্তু ওনার সাথে আমার অনেক মানে হয়েছিল, আমাকে প্যাটেন্টে দিলেন না। ওনার সাথে একবার ঝগড়া হলো, আমার ফার্স্ট অথর হিসেবে পাবলিকেশন সবগুলো আমাকে প্যাটেন্ট দিবে না। এখন সেই মলিকিউলটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল। এখন জাপানিজ একটা কোম্পানি আর ইউএস এর একটা কোম্পানি, দুটো কোম্পানি থেকে সেটা এখন কমার্শিয়ালি অ্যাভেলেবেল, ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এই নিউক্লিক অ্যাসিডটা। এখন এটার কি হবে জানি না, তবে প্যাটেন্ট যেহেতু আমার মলিকিউল, পাবলিকেশন আমার, কিন্তু আমি কোনো বেনিফিট পাচ্ছি না। তো এইটা আমি বলবো যে এটা মানব কল্যাণে অবশ্যই সেই ধাপের দিকে অগ্রসর হচ্ছে এই মলিকিউলটা, এই রিসার্চটা, এটা একটা বিষয় হচ্ছে। আর আমাদের দেশে আমরা যে কাজ করছি মানব কল্যাণ বলতে আমি বলবো যে আমরা সরাসরি ভাবে আমরা আমাদের স্টুডেন্টদের কল্যাণ ছাড়া খুব বেশি কল্যাণে যে হচ্ছে ডিরেক্টলি অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা বলবো না, কারণ স্টুডেন্টরা কিছু সুযোগ পায় কাজ করার, তারা 2-4টা পাবলিকেশন করে, তাদের একটু এক্সপোজার হয়, তারা ভালো জায়গায় একটা পিএইচডি করার সুযোগ পায়, পরবর্তীতে আরো ভালো কাজ করে আসে, আমাদের থেকেও ভালো কাজ করে আসে। এই জায়গাটাও এটা তো এক ধরনের মানব কল্যাণ হচ্ছে। খুব চমৎকার স্যার, খুব গুড পয়েন্ট। আমরা যে লেভেলে আমাদের দেশে কাজ করছি, লাস্ট স্টেজ পর্যন্ত তো আমরা কাজ করতে পারি না, সেটা একটা সীমাবদ্ধতা আমাদের আছে। তো তারপরেও আমরা মনে করি যে একজন একটা কাজ করে, এর পরের অংশটা আরেকজন করে। তো রিসেন্টলি আমি একটা বিষয় বলি, যেটা একটু বলা দরকার, যে রিসেন্টলি যে করোনা ভাইরাসের এগেইনস্টে যে ড্রাগগুলো রিপারপাজিং হচ্ছে, আমরা খুবই লাকি যে আমরা একটা ড্রাগ নিয়ে কাজ করেছিলাম। আমার সঙ্গে প্রফেসর একে আজাদ চৌধুরী স্যারও ছিলেন, মূলত ওনার স্টুডেন্টই ছিলেন, আমি গাইড করতাম আর কি। তো আমরা ওই নিটাজক্সানামাইড কিছু অ্যানালগ তৈরি করেছিলাম, মানে কিন্তু কোভিড এর এগেইনস্টে দেখিতে নিটাজক্সানামাইডের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে, 3টা ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, খুব ইনভিট্রো টেস্টেও বেশ ভালো রেজাল্ট আসছে। আমাদের কাজটা ছিল যে আমাদের নিটাজক্সানামাইড অ্যানালগ দিয়ে অ্যান্টি প্রোটোজোয়াল, অ্যান্টিভাইরাল ড্রাগ বা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ ডেভেলপমেন্ট করা। আমরা আমাদের এখানে যে স্কেলে কাজ করেছি ভালো অ্যাক্টিভিটি পেয়েছি, নিউ মলিকিউলগুলো আমরা এখনো পাবলিশ করি। যখন নিটাজক্সানামাইড কোভিড এর এগেইনস্টে কাজ শুরু হয়ে গেল, তখনই আমরা চিন্তা করলাম যে আমাদের এই মলিকিউলগুলো কোভিড এর এগেইনস্টে কেমন কাজ করে দেখি। যেহেতু নিটাজক্সানামাইড কাজ করছে, আমাদের মলিকিউলগুলো আবার ইয়ার থেকে মানে নিটাজক্সানামাইড থেকে ভালো প্রপার্টি দিয়েছে অ্যান্টি মাইক্রোবিয়ালে এবং অ্যান্টি প্রোটোজোয়াল অ্যাক্টিভিটিতে, এবং সেল কালচারের সাইটোটক্সিসিটি আছে, তো ভালো পোটেন্ট এফেক্ট দিয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমার কয়েকটা পত্রিকাতেও মনে হয় আমার ওই ইয়ার থেকে আমাদের সঙ্গে প্রায়ই আসতো যে কোভিড এর এগেইনস্টে ফার্মেসি ফ্যাকাল্টি কি কাজ করছে। আমি কিন্তু দিয়েছিলাম এবং তারা মনে হয় পাবলিশই করেছে পত্রিকাতে, বিভিন্ন জায়গায় যে আমরা কিছু ড্রাগ শুধুমাত্র ফান্ডের অভাবে কাজ করতে পারতেছি না বা সুযোগের অভাবে বাংলাদেশে কেউ কাজ করে না। আমি রিসেন্টলি জাপানে এবং আমেরিকাতে অনেকের সঙ্গে কোলাবোরেশন করার জন্য চিঠি লিখেছিলাম।
সে এই প্রসঙ্গে একটা কোশ্চেন করতে চাই, আপনি যেটা বলছিলেন। মলিকিউলগুলো। জি স্যার। তো স্যার একটা এই প্রসঙ্গে একটা কোশ্চেন করতে চাই যে আমাদের আসলে ড্রাগ ডিসকাভারি ঢাকা ইউনিভার্সিটি 1964 এ এস্টাবলিশড, তারপরে অনেক বছরই হয়ে গেছে। এদিকে ফার্মেসি ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে ফার্মেসি ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি রিসেন্টলি ওপেন করছে, খুব রিসেন্টলি না। তো যাক, অনেকগুলো ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট আছে এখন। ঢাকা ইউনিভার্সিটি লিডিং, তারপরে জাহাঙ্গীরনগর, রাজশাহী, পরে খুলনা ইউনিভার্সিটি আছে। তো আমাদের ড্রাগ ডিসকাভারি নিয়ে স্যার আমরা মোটামুটি সবাই অনেক অনেক আমাদের শিক্ষকরা কাজ করছেন। ইনিশিয়াল স্টেজের কাজগুলো দেখা যাচ্ছে কোনো ন্যাচারাল প্রোডাক্ট হয়তো আইসোলেশন পিউরিফিকেশন পর্যন্ত আগাচ্ছে। কিন্তু স্যার অনেক সময় আমাদের একটা কোশ্চেনের মুখোমুখি হতে হয় কি যে আমরা এখন পর্যন্ত কোনো একটা সিঙ্গেল মলিকিউলকে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল লেভেলে এবং সেটা ডিসকাভারি স্টেজে একদম নিয়ে যেতে পারিনি কেন? এটা কি শুধু স্যার ফান্ডিং এর অভাব, না হচ্ছে আমাদের আমাদের ইচ্ছা কিংবা আমাদের অন্য কোনো সমস্যা আছে? মানুষজন জানতে চায় স্যার, আসলে আমরা সমস্যাটা বুঝি, আমি বুঝি নাকি যে আসলে সমস্যাটা কোথায়। তো স্যার আপনার ওপিনিয়নটা যদি স্যার সবার সঙ্গে শেয়ার করতেন, কিন্তু আমরা কেন পারছি না যে আমাদের যে মলিকিউল গুলো আমরা আইডেন্টিফাই করি, দেখা যাচ্ছে সিঙ্গেল মলিকিউল যেটা পিউরিফাই করে সেটাকে নিউ নোভেল মলিকিউল আমরা পাচ্ছি, কিন্তু সেটাকে আর অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারছি না কেন? আমাদের সমস্যাটা কোথায় স্যার আসলে? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে গতকালই আমার বন্ধু যে রাজশাহী ইউনিভার্সিটির টিচার ছিল, ডক্টর রুহুল আমিন তো রাজশাহী ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন করেছিল, আমার কিন্তু বন্ধু। ফারুক আহমেদ রুহুল আমিন আমার সাথে লাইভে আসবেন স্যার, হয়তো নেক্সট উইক কিংবা তারপরে বন্ধু। জি স্যার। গতকাল আমাকে রুহুল যখন আমাকে ফোন দিল, ওই ভ্যাকসিন যেটা ডেভেলপমেন্ট হয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, যে গ্লোবের ভ্যাকসিন নিয়ে। তখন বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে আমরা ওই রিসার্চের প্রসঙ্গ এলো। তো আমাকে বললো যে মানে সমস্যাটা কোথায় আমাদের। আমি সেই জায়গাটা বলছি যে আমাদের যেমন চৌধুরী মাহমুদ হাসান স্যার, উনি অনেক কম্পাউন্ড আইসোলেশন করেছেন, উনি অনেক কম্পাউন্ডের স্ট্রাকচার বের করেছেন, আইসোলেশন করেছেন। উনি একবার এমওরি ইউনিভার্সিটিতে, নাকি রুহুল যেটা বললো, এমওরি ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে গিয়েছিলেন। 56টা 57টা কম্পাউন্ড উনি বিভিন্ন নাম সেগুলো আইসোলেশন করেছেন, দিলেন। নোভেল কম্পাউন্ড এফেক্ট ছিল, নোভেল কম্পাউন্ড প্রমিজিং বায়োঅ্যাক্টিভিটি ছিল। যখন স্যারকে জিজ্ঞেস করা হলো, স্যার এই মলিকিউলগুলো কি আপনার কাছে আছে, আমরা কি টেস্ট করতে পারবো? আবার স্যারের উত্তর ছিল না কোনো, কারণ এই মলিকিউলগুলো স্যার প্রিজার্ভ করেননি। আমাদের রিসার্চ হচ্ছে এই জায়গাটা আমাদের সমস্যা আছে। আমরা একটা পেপার করার পরে মনে করি যে আমাদের সব কাজ, আমাদের কাজ শেষ। এই মলিকিউলটা নিয়ে যে আরো সেকেন্ড স্টেজে যেতে হবে, পরে এটা বিশাল একটা করা যায় সেটা আমরা চিন্তা করি না। আমরা একটা ন্যাচারাল প্রোডাক্ট আইসোলেশন করে পেপার একটা পাবলিশ করলাম, এতেই কাজ শেষ, ন্যাচারাল প্রোডাক্টে ফেলে দাও। ইভেন আমার যে মলিকুলগুলো 4টা মলিকুল নিয়ে আমি কথা বলছি, আমার সেই স্টুডেন্ট এখন আমেরিকাতে পিএইচডি করতে গেছে, এখন সে রেফ্রিজারেটরে রাখি 4টা কম্পাউন্ড রেখে গেছে। আমি যেটা বলতেছিলাম যে আমেরিকাতে একটা ল্যাবের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছি যে আমার মলিকুলগুলো কোভিডের উপরে কাজ করবে, তারা এগ্রি করেছে, কিন্তু আমি মলিকুল এখন পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কারণ এখন কোভিডের ভিতরে এখন সে আমেরিকাতে আছে, তার সঙ্গে যোগাযোগ করলাম, সে বলে রেফ্রিজারেটর রাখছে, আমি খুঁজে পাচ্ছি না, এখন পাচ্ছি না, পাঠাতেই পারলাম না। এখন মলিকুল আবার সিনথেসিস করা নতুন করে, এখন তো ল্যাবে কেউ যাচ্ছে না, সিনথেসিস করে পাঠাবো কবে আর কবে কি হবে। এই যে আমাদের যে বিষয়টা, আমাদের এখানে কিন্তু গলদ আছে। আমরা একটা কাজ করে একটা পাবলিকেশন আমরা মনে করি যে পাবলিশ করাটাই আমার অবজেক্টিভ, এরপরে আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, বিশাল বড় কিছু করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। এই অ্যাম্বিশন আমাদের নাই, আমাদের অ্যাম্বিশন খুবই ছোট। এই অ্যাম্বিশনটা ছোট থাকার কারণে আমরা কিন্তু অনেক কিছু করতেছি। আমার মনে হয় যে আমাদের লিমিটেশনটা প্রাথমিকভাবে আমাদেরই, তাই না? লিমিটেশনটা আমাদেরই। জি স্যার, আমরা লেগে থাকি না। এটা তাহলে স্যার আমাদের পক্ষ থেকে লিমিটেশন। গ্র্যান্টের কিংবা ফান্ডিং এর ব্যাপারে স্যার আছে কিনা? আমাদের পক্ষ থেকে লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে এখানে আমাদের সায়েন্টিস্ট, ভালো ভালো সায়েন্টিস্টরা কিন্তু বাংলাদেশে স্টে করে না, তারা অনেকেই বিদেশে চলে যাচ্ছে। যাদের রিসার্চের প্রতি ফ্যাসিনেশন আছে, একটু কাজ করতে চায়, তারা এখানে হয়তো পরিবেশ পায় না, বা পলিটিক্যাল কারণে কিন্তু অনেকটা এফেক্টেড হয়। আজকে কেন আমি এত পলিটিক্স করি, তার কারণ হচ্ছে আমি রিসার্চই করতে পারতাম না, আমি ল্যাবই পেতাম না। এটাও কিন্তু আছে, সব জায়গায় আছে বাংলাদেশে। আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের পাশাপাশি পলিটিক্সও করতে হয়। পলিটিক্স না করলে আমাকে ল্যাবও দিবে না কেউ, আমাকে কেউ সুযোগই দিবে না, আমি একদম ভালো সুযোগই দিবে না। যে ভালো বাইরে থেকে কাজ করে আসছে তাকে বলবে যে তার সে কোনো ফান্ডে অ্যাপ্লাই করলে ফান্ডই পাবে না, কারণ এগুলো পলিটিক্যাল ডিসিশন হয়। তো অনেকগুলো ব্যাপার আছে আমাদের দেশে, যে কারণে আমাদের মনে হয় যে আমাদের এখানে যেটা দরকার, আমাদের একটা হাই অ্যাম্বিশন থাকা দরকার। আমাদের পাশাপাশি আমাদের পরিবেশটা সেরকম করা দরকার, যাতে যারা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড আছে, যাদের ইচ্ছা আছে, তারা যাতে একটু এখানে সেই ধরনের পরিবেশ পায়, তাদেরকে সেইভাবে
সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের অবস্থার পরিবর্তন হবে। তা না হলে ওই পাবলিকেশন করা ছাড়া কিছুই হবে না। পাবলিকেশন করে এখান থেকে বাইরে দৌড় দেওয়া ছাড়া আর কিছু হবে না। আপনি যেটা বলছিলেন স্যার যে কম্পাউন্ড আমাদের আমরা আইসোলেট করি, পিউরিফাই করি, সেটার অ্যাক্টিভিটি দেখি, পরে পেপার হয়ে গেলে কম্পাউন্ডার খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আমার লাইফে এরকম ঘটনা ঘটছে। আমি তো কাজ করছি স্ট্রেপ্টোমাইসিস নিয়ে। আমি বেশ কিছু আপনার ব্যাকটেরিয়া, নোভেল ব্যাকটেরিয়া আইসোলেট করছিলাম এবং স্ট্রেপ্টোমাইসিস পারভিলাস নামে একটা স্ট্রেইন আইসোলেট করছিলাম, যেটা হচ্ছে স্যার আপনার অ্যাক্টিনোমাইসিন ডি তৈরি করে এবং খুব সিঙ্গেল কম্পাউন্ড তৈরি করে। এটা খুব ইন্টারেস্টিং ছিল। পরবর্তীতে আমি যখন বাইরে গেলাম, আমি ফ্রিজে রেখে গেছিলাম, পরে এসে ওই কম্পাউন্ডটা নিয়ে কাজ করার জন্য আর ওই ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায়নি, কারণ ফ্রিজ মধ্যখানে নষ্ট হয়েছে, কে কি করে ম্যানেজ করছে, ফেলে দিছে, এই অবস্থা। তো যাচ্ছে এগুলো আমাদের কিছু আমাদের এইম এর কিছু প্রবলেম আছে, আমাদের লং টার্ম প্ল্যান করতে পারি না হয়তো। তো আর গ্র্যান্টের ব্যাপারে আপনি কি বলবেন? কিন্তু আমরা জানি কি যে একটা ক্লিনিক্যাল ট্রায়াল যদি আমরা কোনো ড্রাগের চালাতে চাই, সেটা ডেভেলপ কান্ট্রি গুলোতে ইট কস্ট $1 বিলিয়ন। তো বাংলাদেশে যদি একটা ক্লিনিক্যাল ট্রায়াল করতে চাই, তাহলে $1 বিলিয়ন খরচ করা আমাদের সামর্থ্য নেই। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশে হয়তো ওদের $1 বিলিয়ন খরচ হলেও আমাদের ইকোনমির ক্ষেত্রে হয়তো খরচটা তো বেশি হবে না, কারণ এখানে আমাদের ভলান্টিয়ারদের হয়তো অত বেশি টাকা দেওয়া, কিংবা আমাদের রিসার্চের যারা স্টাফ থাকবে তাদেরকে বেশি বেতন দেওয়া লাগবে না, সেক্ষেত্রে খরচটা হয়তো অনেক কমে আসবে আমাদের দেশে। তো সেক্ষেত্রে স্যার কি মনে হয় আপনার, কি যে বাংলাদেশে যদি মোটামুটি কি পরিমাণ গ্র্যান্ট পেলে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া সম্ভব, এবং সেটা গ্র্যান্টটা সোর্স কি হতে পারে? আমি ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে একটু বলি, যেহেতু আমি ক্লিনিক্যাল ট্রায়ালের সঙ্গে কিছুটা রিলেটেড আছি। মানে আমার সৌভাগ্য হয়েছে আমি এই যে কোভিড এর এগেইনস্টে যে ফ্যাভিপিরাভির ক্লিনিক্যাল ট্রায়ালের সঙ্গে সরাসরি জড়িত আছি, এবং প্রজেক্ট মানে প্রজেক্টের রাইটিং থেকে সবকিছু থেকে, যদিও আমি রোগীর সামনে যাচ্ছি না, হ্যাঁ আমি রোগীর সামনে যাচ্ছি না, আমি অ্যাডভাইজারি ইনভেস্টিগেটর হিসাবে যেহেতু আছি, আমি রোগীর সামনে যাচ্ছি না, কিন্তু আমার প্রজেক্ট লেখা থেকে শুরু করে এভরিথিং, কিন্তু ফ্যাভিপিরাভির যে ক্লিনিক্যাল ট্রায়ালটা বিকন ফার্মাসিউটিক্যালস করলো, সেটার সঙ্গে আমি সরাসরি আছি। তো সেটাতে এই ক্লিনিক্যালটা 50 জন পেশেন্টের উপর করা হয়েছে, 91 লক্ষ টাকা খরচ হয়েছে, 91 লাখ টাকা। আর ভ্যাকসিন করছে আইসিডিআরবি কে দিয়ে আইভারমেকটিন ভ্যাকসিন কো এটা শুরু করেছে। তো আমি আবার বাংলাদেশ গভর্নমেন্টের ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাডভাইজারি কমিটির সদস্য। বাংলাদেশের যত ক্লিনিক্যাল ট্রায়াল হয় সবগুলো প্রপোজাল আমাদের কাছে আসে, আমরা ইভালুয়েশন করি, আমরা সেখানে সাজেশন দেই, সেই সাজেশন মিট করার পরেই কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল হয়। যেমন প্রফেসর দীন মোহাম্মদ কিছু ক্লিনিক্যাল ট্রায়াল করছেন বাংলাদেশের জিবি সিন্ড্রোমের উপর, প্রফেসর জামান আইসিডিআরবি, উনি বড় সায়েন্টিস্ট, উনি বেশ কতগুলো ভ্যাকসিন নিয়ে করছেন। এগুলো কিন্তু সব আমরা দেখে টেকে আমাদের মতামত মিটিং হয় ডিজিডিএতে, এরকম আছি। মানে এখানে ডাক্তাররাই বেশি, ফার্মাসিস্ট হিসেবে আমি আর মুক্তাদির ভাই এই দুজনই আছি, আর সব ডাক্তাররা আছে। তো আমার যে কারণে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো সম্পর্কে জানা হয়ে যায়। তো এখন ভ্যাকসিন কোড ক্লিনিক্যাল ট্রায়াল 2 কোটি টাকা খরচ হচ্ছে আর এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে, বাজেট হচ্ছে 2 crore। তো স্বভাবতই আমরা বুঝতে পারি যে এখানে তো একদম লাস্ট স্টেজে এসে, এটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 1 না ফেজ 2 না ফেজ 3, তারপর সংখ্যা পেশেন্টের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে যদি এরকম খরচ হয় তাহলে নিশ্চয়ই একদম কম খরচ হবে না। নতুন ড্রাগ যদি আনা হয়, সেটা ফেজ 1 ফেজ 2 ফেজ 3 করতে গেলে পেশেন্টের সংখ্যা আরো বাড়াতে হবে। এগুলো যেহেতু রিপারপাস ড্রাগ, এগুলো হয়তো পেশেন্ট বেশি নিচ্ছে না, এত সেফটি লেভেলটা এত বেশি দেখার দরকার নেই, ওটা আগেই করা হয়ে গেছে, যে কারণে এখানে হয়তো কস্ট কম হচ্ছে। কিন্তু নিউ ড্রাগের ক্ষেত্রে তো অবশ্যই মানে কত হবে সেটা মানে হিসাব করতে হবে, অনেক বেশি হবে নিশ্চয়ই। স্যার আপনি যেটা বলছিলেন কি যে আপনার 2 কোটি টাকা কিংবা এরকম টাকা খরচ হচ্ছে 91 পেশেন্টের জন্য, আপনার যে টাকাটা এর কথা বললেন 91 লাখের কথা বললেন মনে হয়, এই টাকা গেছে পেশেন্টকে দিতে হচ্ছে, এই টাকাটার খরচটার ইয়াটা কি স্যার? টাকাটা আসলে কোন পারপাসে খরচ হচ্ছে? এটা পেশেন্টকে দিতে হচ্ছে নাকি? আমি বলি যে 72 পেশেন্ট, ভ্যাকসিন কো 3টা আর্ম, তো ভ্যাকসিন কো ওটা 72 পেশেন্ট, এখানে রেমুনারেশন আছে অনেক বেশি। এই ট্রায়ালের সঙ্গে 3-4 জন বিদেশি লোকও জড়িত আছেন, বিদেশি সায়েন্টিস্টরা আছেন, সিঙ্গাপুর থেকে আছেন। ওনারা যদিও আমাদের মানে ইনভেস্টিগেটর, মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বাংলাদেশের ওয়াসি আলী খান, উনি আইসিডিআরবি, কিন্তু ওনার কো ইনভেস্টিগেটর কয়েকজন আছেন ফরেনার আইসিডিআরবি। তো এখানে ওনাদেরকে অনেক ধরনের স্যালারি কিছু দিতে হচ্ছে, আমি দেখলাম। সেটা দিয়ে প্লাস এই অন্যান্য যে পেশেন্টকে দেওয়া বা অন্যান্য যে কস্ট, অ্যানালাইসিস কস্ট, অন্যান্য কস্ট দিয়ে এটা এরকমই বাজেট করা হয়েছে আর টোটাল বাজেটটা বিষয়। আচ্ছা, জি স্যার। তো স্যার এখন এই যে এখন আমাদের ইউনিভার্সিটিতে খুব ভালো রিসার্চ হয়।
রাজশাহী রিসার্চ স্যার আমরা ইউনিভার্সিটিতে আমাদের থেকে ভালো রিসার্চ বলে আমার বিশ্বাস। জি স্যার, কাজ খারাপ হয় না এখানে, কারণ আমাদের আমি এখানেও তার কারণ বলবো, জি স্যার। রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি। তার কারণ হচ্ছে যে আমি আরেকটা বিষয় একদম খোলামেলা একটা কথা বলি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কি জন্য আরো রিসার্চ আর ভালো করতে পারছি না, তার কয়েকটা কারণ আছে। প্রথম একটা কারণ হচ্ছে যে আমাদের শিক্ষকরা, এখানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু তারা কিছুটা সময় দেন পড়ান। আমাদের শিক্ষকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে গেলে কিন্তু বাংলাদেশে যে মানে জ্যাম, রোডের যে জ্যাম, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে গেলে সেই দিনটা তার শেষ হয়ে যায়, তার জন্য একটা প্রস্তুতি নিতে হয়। তাহলে টিচাররা কিন্তু এখানে শিক্ষকরা, আমাদের অনেক শিক্ষকই তারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকার কারণে তারা রিসার্চ ল্যাবে একেবারেই আসছেন না ঢাকা ইউনিভার্সিটি। এই জায়গাটায় কিন্তু আমি আমার ফ্যাকাল্টিতে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কিছু করার নেই। এটা আমাদের রিসার্চ কিন্তু যে কারণে ঢাকা ইউনিভার্সিটির, রাজশাহী ইউনিভার্সিটি সেই জায়গাটায় কিন্তু অনেকটা আছে। সেকেন্ডলি পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স এবং ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্স। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি একেবারে মানে ঢাকাতে এবং সরকারের কাছাকাছি থাকে, সরকারের যে কোনো বিষয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা অনেক সময় সম্পৃক্ত হয়ে যায়, যে কোনো কিছুতে বিবৃতি দিয়ে বসে, যে কোনো কিছুতে কথা বলে, বা সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, অমুক জায়গায় দেখা করা, অমুক জায়গায় মন্ত্রীর সঙ্গে দেখা করা, এই কাজটা কিন্তু অহরই হয়ে যাচ্ছে। তার মানে শিক্ষকরা কিন্তু বেশি পলিটিসাইজড হয়ে যাচ্ছে, বেশি ব্যস্ত থাকতেছে, তাদের ব্রেনটা ওইদিকে বেশি খাটানো হচ্ছে। তাহলে রিসার্চ ল্যাবে শিক্ষকরা সময় দিবে কিভাবে? সেই দিক দিয়ে আমি চিন্তা করি আমাদের ফার্মেসির মতো সাবজেক্টে আমরা কিন্তু এই সব কারণে, এই পলিটিক্স অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি, এই দুটো কারণে আমি বলবো যে একদম খোলামেলা কথা বললাম যে আমাদের রিসার্চ লেভেলটা অনেক কমে গেছে, না হলে আমরা অনেক দিতে পারতাম। পক্ষান্তরে আমি মনে করি রাজশাহী ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যারা আছে তাদের এই এফেক্টটা, কারণ আমি নিজের ক্ষেত্রে জানি, আমি যখন জাপানে কি পোস্টডকে ছিলাম এসে, আমি সারা দিন রাত কাজ করলে মনে হতো আমার অনেক ফ্রি টাইম আছে। আর এখন এখানে থেকে আমি রিসার্চ ল্যাবে সপ্তাহের ভিতর হয়তো একদিন বা 2 দিন যেতে পারি, ম্যাক্সিমাম টাইমে যেতে পারি না, বা হয়তো সামান্য একটু সময়ের জন্য যেতে পারি। তারপরে আমার রাত 1টা 2টো পর্যন্ত কাজ করলেও কাজ শেষ হয় না। তার মানে এখানে এত এত ধরনের মাল্টিফেরিয়াস জব আমাদেরকে করতে হয়, মাল্টিফেরিয়াস বিষয় নিয়ে। হয়তো আমার কোনো কলিগের কোনো প্রমোশন নিয়ে কথা বলতে হয়, অমুকের বিষয় নিয়ে কথা বলতে হয়, এই নিয়ে কথা বলতে হয়, নানান ধরনের বিষয় আছে যেটা কিন্তু রিসার্চকে বেশ মানে সমস্যায় ফেলে দেয়। তো এই একটা পরিবেশ পরিস্থিতির ভিতর কিন্তু আমরা এখানে আছি। তো আমি মনে হয় যে সেই দিক দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি খুবই ভালো, রাজশাহী ইউনিভার্সিটি এদিক দিয়ে খুবই ভালো। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সমস্যা আসলে বহুমুখী স্যার, আমাদের বহুমুখী সমস্যা, তার মধ্যে শিক্ষক রাজনীতি যেটা বললেন এটা একটা আসলে আমাদের রিসার্চের জন্য একটা বড় বাধা। হ্যাঁ, আমি যেটা মনে করি আসলে এই জিনিসটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাওয়া সম্ভব জানি না, তবে মুক্তি পেতে পারলে ভালো। আমরা যদি আরো রিসার্চের দিকে মনোযোগ দিতে পারি এবং এই আমাদের গ্র্যান্ট পাওয়া, তারপর হচ্ছে এই জিনিসগুলো ল্যাব ডেভেলপমেন্ট, আমি যেটা বলছেন স্যার কি যে ল্যাব ডেভেলপ করতে চাইলেও অনেক সময় পলিটিক্স করা লাগে, কারণ এটা না হলে সম্ভব হয় না। তো এই সমস্যাগুলো স্যার আমরা ইনশাআল্লাহ ইন ফিউচারে মানে আমরা দেখতে চাই না আর কি। তো এনিওয়ে স্যার, দুই একজন স্যার আমাদের প্রশ্ন করছেন, ইয়াতে অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুক লাইভে। তো রিসেন্ট স্যার একজন প্রশ্ন করেছেন এমডি মাসুদুর রহমান নামে। উনি জানতে চেয়েছেন স্যার যে আমাদের যে গ্লোব বায়োটেক গত পরশুদিন একটা ভ্যাকসিন ডিসকভারির একটা অ্যানাউন্সমেন্ট করেছে, তারা প্রেস কনফারেন্স করেছে। তো সেই জিনিসটা আপনি স্যার একজন ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে গ্লোবের স্যার এই ডিসকভারিটা কিভাবে দেখছেন? তারা কি সায়েন্টিফিক্যালি correct or they're proceeding in a right way, or they have some lackings? So what do you think, sir, about their discovery? আচ্ছা, বুঝতে পেরেছি গ্লোবের ডিসকভারিটা নিয়ে। গ্লোবের কারণ কথাগুলো একটু ভেঙে যাচ্ছে। তো গ্লোবের যে ভ্যাকসিন ডিসকভারি বা যেটা তারা ভ্যাকসিন রিসার্চ নিয়ে যেটা প্রকাশ হয়েছে সেটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে মনে হয়, ঠিক কিনা? নেটওয়ার্কের সমস্যা কিনা, হ্যাঁ, ওয়াইফাই সম্ভবত উইক হতে পারে। আমি কিন্তু কথাটা শুনতে পাচ্ছি না, মানে ক্লিয়ারলি ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমাকে কি, আমি একটু প্রশ্নটা বলি, এটা ঠিক আছে কিনা শুধু বললেই হবে। যে জি স্যার, আপনার কথা ভেঙে আসছে স্যার, সম্ভবত আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমার কথাও কি ভেঙে যাচ্ছে? মাঝে মাঝে স্যার ভেঙে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি কিন্তু ভাঙা ভাঙা কথা শুনতে পাচ্ছি, যে কারণে আমি প্রশ্নটা ঠিকমতো বুঝতে পারিনি। তবে আজ করতে পেরেছি প্রশ্নটা মনে হয় এরকম হবে যে গ্লোব ফার্মাসিউটিক্যাল যে ভ্যাকসিনটা তারা দাবি করেছে বা ভ্যাকসিনের রিসার্চ করছে সেই বিষয়ে মনে হয়। আমি কি ঠিক বলতে পেরেছি? আমি গ্লোবের যে যে ভ্যাকসিনের যে অ্যানাউন্সমেন্ট তারা করেছে,
এটা দেখে স্যার আপনার কি মনে হয়েছে কি যে তারা কি আসলে আচ্ছা আচ্ছা রাইট ওয়েতে আছে কি যে তারা একটা জি স্যার। আচ্ছা এই বিষয়টা আমি বলি, আমি সংবাদ সম্মেলনটা তখন দেখতে পারিনি, আমি একটু অন্য কাজে বাইরে ছিলাম। পরে আমি একটু দেখেছি ফেসবুকে বা বিভিন্ন একটু শুনেছি বা খবরে দেখেছি। তবে আমি মনে করি যে বাংলাদেশে যে কোনো ধরনের নতুন ডেভেলপমেন্ট, যে কোনো ডেভেলপমেন্টই যেই চেষ্টা করুক না কেন, যতটুকু করুক না কেন, আমি সাধুবাদ জানাই এবং আমি ধন্যবাদ এবং আমি তাদেরকে অভিনন্দন জানাই গ্লোব ফার্মাসিউটিক্যাল এত বড় ধরনের একটা মানে ই করার জন্য। গ্লোব ফার্মাসিউটিক্যাল আমাকে একদিন ডিজিডিএ তে আমার সঙ্গে একদিন এক সায়েন্টিস্টের ওখানে কথা হয়, আমি একটা মিটিংয়ে ছিলাম ডিজিডিএ তে। আমার ল্যাবে একমাত্র বাংলাদেশে আমার ল্যাবে সচল ডিএনএ সিনথেসাইজার যেটা যেটা প্রাইমার ট্রাইমার সিনথেসিস করা যায় সব একটা মাত্র ছিল আমার ল্যাবে, এখন অবশ্য বিকল হয়ে গেছে। যেটা দিয়ে আমি বাংলাদেশের আমার কাজ করা ছাড়াও আমি আইসিডিআরবি, আমি এসিআই বায়োটেক, তারপরে ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সব ডিপার্টমেন্টে প্রাইমার ট্রাইমার আমার এখান থেকে সাপ্লাই দেওয়া হতো, দিতে পারতাম। এবং বেশ ভালোই আমার একটা মানে ইয়া ছড়িয়ে পড়েছিল যে আমি এই ধরনের কাজ বাংলাদেশে প্রথম করছি। তো সেই মেশিনটা কোনো কারণে আমি একজন আমার ল্যাবে একটা ছেলেকে, একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা ছেলেকে নিয়োগ দিয়েছিলাম, কোনো কারণে মেশিনটা আউট অফ অর্ডার হয়ে যায়, আমি এখন পর্যন্ত সারতে পারিনি, খুব দামি মেশিন। গ্লোব তারা গ্লোব ফার্মাসিউটিক্যাল একদিন আমাকে বললো কি আমরা এই মেশিনটা কিনে নিয়ে আসছি স্যার, আপনার ল্যাবে আছে শুনছি, আমরা কিনে নিয়ে আসছি। বলো ভালো, এটা চালানো তো খুব কঠিন, এর আগে আইসিডিআরবি চালাতে পারেন, আমি আইসিডিআরবি কেনার আগে গিয়েছিলাম, তারা 1986 এনেছে, তারা ফেল করেছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট ফেল করেছে। থার্ড আমি বাংলাদেশে নিয়ে আসছি, 1 বছর ধরে ভালো চলছে এবং অনেককে সহায়তা করছে আমার কাজে, কিন্তু আনফরচুনেটলি আমি জানি না এটা কি হবে, খুবই সেন্সিটিভ সফিস্টিকেটেড মেশিন। পরে আমারটাও মানে কোনো কারণে আমি এখন মানে সারাতে পারছি না, নষ্ট হয়ে আছে, যে কারণে ওটা বন্ধ আছে। ওটা ডিএনএ টিএনএ সিনথেসিস করা যায়, আর পিসিআর না, এটা হচ্ছে ডিএনএ কেমিক্যাল সিনথেসিস, একেবারে কেমিক্যাল সিনথেসিস। আমি একটা ডিএনএ মলিকিউল স্ট্রাকচার দিয়ে দিলে আমি সিনথেসিস করে দিয়ে দিলাম। তো এখন গ্লোব তখন থেকে আমি শুনেছি তারা নাকি ভালো বায়োটেক ল্যাবট্যাপ করছে, সে অনেক আগের কথা, মানে 2016-17 হবে। তো তারা যে কাজ করছে এটা আমি জানি, কিন্তু রিসেন্ট যে তারা যে বলবো যে ধরনের প্রেস কনফারেন্স যেটা বললো, এটা আমার কাছে খুবই মানে আমি একটু অবাক হয়েছি, সারপ্রাইজড। তার কারণ হচ্ছে যে এত দূর পর্যন্ত তারা যাবে এটা আমার কোনো বিশ্বাস হয়নি। কারণ কিছুদিন আগে একটা টক শোতে আমি কিন্তু, আমাকে যখন প্রশ্ন করা হয়েছে ভ্যাকসিন নিয়ে, তখন আমি বলেছি যে বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা আমাদের নাই, আমাদের সেই ধরনের ফ্যাসিলিটিস নাই। দুই একজন সায়েন্টিস্ট যারা করেন তারাও কাজ করেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে আমরা করোনার এগেইনস্টে ভ্যাকসিন আমরা করে ফেলতে পারবো। কিন্তু তার 3-4 দিন পরে, 4-5 দিন পরেই এই গ্লোবের এটা যখন আসছে, তখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। তো আমি যেটা শুনেছি, যেটা দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে তারা কিছু একটা করেছে এবং তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু তারা যে প্রেস কনফারেন্সটা করেছে এটা একটু বেশি আগে হয়ে গেছে, আর্লি হয়ে গেছে। এক্স্যাক্টলি স্যার, আমি সেটা রেগুলেটেড অ্যানিমাল ট্রায়াল, আমার মনে স্যার নেটওয়ার্কে খুব ডিস্টার্ব দিচ্ছে স্যার, আমার মনে হয় কি যে এটা মোবাইল থেকে করলে আরো একটু ইয়া হতো কিনা। একটা ফোন আসছে, তো স্যার ফোন দিয়েছেন, আমি একটু শিওর স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। প্রিয় দর্শক মন্ডলী, স্যার একটু একটা মোবাইলে আছেন আর কি। তো আপনাদের অনেকেরই এর মধ্যে প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো স্যার হয়তো সময় পেলে শেষে দিয়ে কভার করবেন। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এখানে যেটা হয়েছে কি যে আপনারা দেখতে পাচ্ছেন কি যে এখানে আমরা ফার্মেসির ডিন, ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসির ডিন স্যারকে আমরা নিয়ে এসেছি আজকে লাইভে, এবং স্যার খুব ইম্পর্টেন্ট রিসার্চ সম্পর্কে, ফার্মেসির রিসার্চ সম্পর্কে গুরুত্বপূর্ণ আমাদের তথ্য আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো স্যারকে ধন্যবাদ। স্যার শুনতে পাচ্ছেন স্যার? তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখনো করতে পারেন, তাহলে আমরা চেষ্টা করবো স্যারের কাছে প্রশ্নগুলোর আনসার নেওয়ার। রিসেন্টলি রেজিনা আফরিন আমার ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট, সে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, সে জানতে চেয়েছে কি যে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর কোলাবোরেশন গুলোর সুযোগ আছে কিনা। রেজিনা, আমরা অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, স্যার কথা বলেছেন। পরবর্তীতে তুমি ভিডিওটা দেখলেই, এই লাইভ ভিডিওটা দেখলেই প্রশ্নের আনসার পেয়ে যাবে আর কি। তো স্যার যেটা বলছিলেন স্যার গ্লোবের ব্যাপারে, হ্যাঁ ওদের স্যার যে আর্লি যে কনফারেন্স হয়ে গেছে কিনা।
একটু আগে একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিল, তো যদিও কথাটা বলতে পারিনি, আমি পরে ফোন করতে হবে। যাক, আমি কন্টিনিউ করি। গ্লোবের বিষয়টা হচ্ছে যে গ্লোব যে কাজটা করেছে, আমার মনে হয় যে সংবাদ সম্মেলনটা একটু আর্লি করে ফেলেছে। আর 3টা খরগোশের উপর কাজ করে এইভাবে বলাটা ঠিক হয়নি আমার কাছে যেটা মনে হয়। আমি যেটা আমার অ্যানালাইসিস যেটা মনে হয়, গ্লোব যেটা বলেছে যে রেগুলেটেড ক্লিনিক্যাল ট্রায়াল, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, ক্লিনিক্যাল না, রেগুলেটেড প্রি ক্লিনিক্যাল ট্রায়াল তারা করবেন। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই প্রি ক্লিনিক্যাল ট্রায়ালটা করার পরেই যদি ওনারা ঘোষণাটা দিতেন, ওনারা বলতেন, তাহলে সেটা আরো যুক্তিসঙ্গত হতো আমার কাছে মনে হয়। তো এখন ওনারা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করবেন, আমরা আশা করি আমি যে সেই ট্রায়ালে ওনারা সফল হয়ে আমরা ওনারা যে দাবিটা করছেন, ওনারা যে সক্ষমতাটা ওনাদের আছে বলেছেন, সেটা যাতে টিকে থাকে, সেটা যাতে সঠিক হয়। আমি এই জায়গাটা একটু ভয় আছে যে ওনারা যে দাবিটা করলেন, পরবর্তীতে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে আবার না সেই দাবি থেকে ওনারা সরে আসেন, তাহলে তো এটা ভালো হবে না। সেই জন্য আমি মনে করি যে ওনাদের উচিত ছিল যে এটা একটু পরে মানে এই ধরনের সংবাদ সম্মেলনটা করা। আর ওনারা যেভাবে কমপ্লিট হতে ছিল স্যার। আজকে জি স্যার, স্যার একটা ইনফরমেশন শেয়ার করি স্যার। আজকে বাংলা নিউজ 24 এ ভালো হতো। জি স্যার, স্যার একটা ইনফরমেশন শেয়ার করি আপনার সঙ্গে। আজকে বাংলা নিউজ 24 এ ডক্টর আসিফ মাহমুদ, ওনাদের যে চিফ হেড অফ রিসার্চ, যে যিনি এটা লিড করছেন এই রিসার্চে, ওনার বাংলা নিউজ 24 এ একটা রিটেন একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আপনার দেখার সুযোগ হয়েছে কিনা জানি না স্যার, ওটা আমি শেয়ার করেছি। তো ওখানে উনি যেটা বলেছেন কি যে উনি 3টা খরগোশের উপরে 3টা ক্যান্ডিডেট, হ্যাঁ 3টা খরগোশের 3টা ক্যান্ডিডেট ট্রাই করছে। একটা নেগেটিভ কন্ট্রোল ছিল এবং একটা স্যার ছিল হলো আপনার প্লাসিবো কন্ট্রোল। তো দেখা যাচ্ছে কি যে স্যার মানে সায়েন্টিফিক্যালি আমরা যখন রিসার্চ করি, প্রত্যেকটা গ্রুপে অ্যাটলিস্ট আমরা 6টা করে মাইস নিয়ে কাজগুলো 6টা করে রাখি, মিনিমাম 3টা রাখি। তো সেখানে একটা খরগোশের উপর একটা ক্যান্ডিডেট ট্রাই করে, জি স্যার, সেই রেজাল্টটা স্যার পাবলিকলি এভাবে আবার ফোকাস করে প্রচার করা, এই জিনিসটা আমার কাছে মনে হয়নি খুব লজিক্যাল হয়েছে আর কি, সায়েন্টিফিক হয়নি আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ জি স্যার, না না, ঠিক, একেবারে ঠিক, একেবারে একদম ঠিক এই বিষয়টা। কারণ আমি মনে করি যে এটা ওনাদের নিজেদের জন্য এটা আরেকটু ধীরে সুস্থে ওরা করতে পারতেন। এমন তো না যে বাংলাদেশে ওনাদের সঙ্গে কম্পিটিশন আছেন অন্য কোনো ফার্মাসিউটিক্যাল ভ্যাকসিন কম্পিটিশনে আছে, আগে হাইলাইট করা লাগবে। জি স্যার, এর ক্ষেত্রে রেমডেসিভিরের ক্ষেত্রে হতে পারে যে আমি আগে নিয়ে আসছি, আমি আগে বাজারজাত করছি, সেটা রেমডেসিভির সবাই পাবে, ওটা ঠিক ছিল স্যার, সবাই পারবে না। সেক্ষেত্রে একটু ধীরে সুস্থে যদি ওনারা অগ্রসর হয়ে ওনাদের ভাষ্যটা দিতেন, না হলে আর 4 সপ্তাহ পরেই দিতেন, তাতেও আমরা কিন্তু আরো বেশি আমরা কি হতে পারতাম যে ওনারা এতদূর পর্যন্ত এগিয়ে গেছেন, রেগুলেটেড একটা ট্রায়াল করে এসেছেন। জি স্যার, এবং স্যার ওনাদের ডক্টর আসিফ মাহমুদ সাক্ষাৎকারে বলছে ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিনটা বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। হ্যাঁ জি স্যার, তো এই স্টেজে থেকে ডিসেম্বরে ভ্যাকসিন নিয়ে আসার পরিকল্পনা করাটা আমার কাছে মনে হচ্ছে আকাশ কুসুম কল্পনা আমার কাছে মনে হয়েছে আর কি, যে একটা ভ্যাকসিন যেটা শুধুমাত্র খরগোশে হয়ে গেছে, এটা খুবই ইম্যাচিউর একটা হয়ে গেছে, একটু ম্যাচিউর। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আর একটু সাবধানতা হতে স্যার। তবে তারপরও আমি ব্যক্তিগতভাবে তাদের যে প্রচেষ্টা, তারা যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট করার জন্য হাত দিয়েছে এবং অবশ্যই স্যার, অবশ্যই সামান্য হলেও করেছে, আমি তাদের চেষ্টা স্যার আমরা স্বাগত জানাই। তবে অবশ্যই তারা যে প্রজেক্ট হাতে নিয়েছে এবং এইটা হয় কি কোম্পানি অনেক সময় হয়তো আমাদের যে সায়েন্টিস্ট যে আসিফ কাজ করেছে, সে আসিফকে হয়তো কোম্পানি হয়তো এরকম ডিসিশনটা তো কোম্পানি নিয়েছে সংবাদ সম্মেলন করবে, কোম্পানি নিজেকে ফোকাস করার জন্য তারা হয়তো কোম্পানি সায়েন্টিস্ট না, তাদের প্ররোচনায় হয়তো এটা একটু আর্লি হয়ে গেছে। এটা আমরা আসিফকে আমাদের আসিফকে অনেকেই বলছে যে আসিফের ডিসিশনটা নিয়েছে, কিন্তু গ্লোব যে একটা সংবাদ সম্মেলন করবে, আসিফ সায়েন্টিস্ট হিসাবে সেখানে কথা বলেছে। তো আমরা যাতে এই জায়গাটায় ভুল না করি যে আর্লি বললেও আসিফের কোনো দোষ নাই, আসিফ সে সায়েন্টিস্ট হিসাবে সায়েন্টিস্টের মধ্যে কথা বলেছে, কাজ করেছে। কিন্তু আমাদের দেশে সায়েন্টিস্টদের তো প্রোটেস্ট করার কোনো ক্ষমতা নাই। আমি যদি কোম্পানিতে বলি না এটা এখন করা ঠিক হবে না, করবেন না, তাহলে তো আমার চাকরি থাকবে না। তো এই জিনিসটা তো এখানে নাই। আসলে আমার মনে হয় একটু আর্লি পয়েন্ট বলছেন স্যার। রাইট, একটু আর্লি মনে হয়। থ্যাংক ইউ স্যার। এখানে জি স্যার, আরো যদি স্যার দু একটা স্টেজ পার হওয়ার পরে ওনারা আরো বেশি পরিমাণে অ্যানিমেল নিয়ে যদি টেস্ট করার পরে তাদের রেজাল্ট গুলো প্রেজেন্ট করতেন, তাহলে হয়তো এটা আরো বেশি পেত আর কি।
গ্রহণযোগ্যতা পেত মানুষের কাছে। মানুষ এখন ফেসবুকে ট্রল করছে, যেটা আমাদের সায়েন্টিস্টের জন্য আবার ভালো না, কারণ আমরা গবেষণা করি, গবেষণা করতে ভুল থাকে, এটা অনেক সময় ট্রলের শিকার হয়। তা আমাদেরকে আরেকটু সাবধান হতে হবে স্যার। আর স্যার এখানে আরো দু একটা কোশ্চেন স্যার এসেছে, যেগুলো অলরেডি আমরা কভার করে ফেলেছি। ডক্টর এমডি মাসুদুর রহমান স্যার উনি কমেন্ট করে প্রশ্ন জানতে চেয়েছেন যে বাংলাদেশের নিউট্রাসিউটিক্যালস যে মার্কেট, এই মার্কেটটা ডিগ্রোয়িং হচ্ছে কেন, আর ডিক্লাইন করছে কেন মার্কেটটা? গ্লোবালি এটা ইনক্রিজ করছে কিন্তু বাংলাদেশে ডিক্লাইন করছে কেন? আমি জানি না স্যার আপনার এই বিষয়ে কোনো মতামত দিতে চান কিনা নিউট্রাসিউটিক্যালস এর উপরে। আচ্ছা, নিউট্রাসিউটিক্যালস বাইরের দেশ কান্ট্রিগুলোতে কিন্তু ভালোই নিউট্রাসিউটিক্যালস চলে। বাংলাদেশে এটা আমরা বলবো আমি কোশ্চেনটা শো করলাম, ধারণাটা এটা খুবই সাম্প্রতিক, খুবই অল্প সময়ের ভিতরে এসেছে নিউট্রাসিউটিক্যালস, এবং এটা এখনো এতটা পপুলার হয়নি। কয়েকটা ফার্মাসিউটিক্যালস এটা নিয়ে কাজ হচ্ছে। আমাদের ফার্মেসি সিলেবাসের ভিতরেও কিন্তু নিউট্রাসিউটিক্যালস রিসেন্টলি ইনক্লুড করেছি, আমরা রিসেন্টলি ইনক্লুড করেছি। সুতরাং এটা কিন্তু এখনো অত বেশি পপুলার আর ডক্টরদের কাছেও হয়তো অতটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে ডক্টরদের কাছে অতটা এটাকে বেশি করা হয়নি আর কি, এত বেশি রিপ্রেজেন্ট করা এখনো সময় হয়নি। অ্যাজ এ হোল আমি বলবো যে এটা আসলে মার্কেটিং করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার বা যে ধরনের কার্যক্রম দরকার, সেই কার্যক্রমের এখনো কিন্তু সেভাবে জোরে সোরে শুরু হয়নি। এটা একটু সময় লাগবে, আমার মনে হয় যে এটা একটু সময় লাগবে। এবং আরেকটা বিষয় এখানে আছে, আমরা কখনো আশা করবো না যে আমাদের যারা যেসব জনগণ মানে তারা খাবার দাবারই ঠিক মতো পায় না, 3 বেলা ঠিক মতো খেতে পায় না, তারা নিউট্রাসিউটিক্যালস ইউজ করবে, এটা আমরা আশা করতে পারি না। এটা হয়তো যারা সলভেন্ট, যারা খুব ভালো পজিশনে আছে সেই জনগোষ্ঠী এটা ইউজ করবে। আর আমরা বিদেশের সাথে কম্পেয়ার করলে এটা হবে না। বিদেশে বাড়ানোর জন্য আর হেলদি থাকার জন্য সেখানে সবার সক্ষমতা আছে নিউট্রাসিউটিক্যালস একটা ব্যবহার করার জন্য। এখন আমাদের যে 2 বেলা খেতে পায় না, তাকে যদি বলি যে তুমি একটা নিউট্রাসিউটিক্যালস তুমি কিনে খাও, তার থেকে খাবার কিনে খাওয়াই তো তার জন্য অনেক ভালো। সেটাও একটা ব্যাপার। অ্যাজ এ হোল সারা দেশে যদি জনগোষ্ঠীর তুলনায় নিউট্রাসিউটিক্যালস কম ইউজ হবে, এটা স্বাভাবিক। স্যার এখানে এমডি জাকারিয়া ফারুকি স্যার কোশ্চেনটা আমি শো করছি। এমডি জাকারিয়া ফারুকি স্যার একটা কোশ্চেনটা শো করলাম স্যার। উনি জানতে চেয়েছে কি যে উনি ড্রাগ ডিজাইন এবং সিনথেসিস নিয়ে কাজ করছেন, তা আরো কিছু কাজের উনি এক্সটেনশন করতে চান, সেটা আপনার ল্যাবে কিংবা আপনার ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ল্যাবে করা সম্ভব কিনা কমার্শিয়ালাইজেশনের জন্য? জাকারিয়া ফারুকি বেশ সবসময় বেশ ভাইব্রান্ট প্রশ্ন করে আর কি, খুব ভালো ফার্মাসিস্ট আর কি। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিল, এবং আমরা জাকারিয়া ফারুকির জন্য বেশ মানে দুঃখ প্রকাশ করি যে করোনা আক্রান্ত হওয়ার কারণে একটা ফার্মাসিউটিক্যাল তাকে আর জব ফিরিয়ে দেয়নি। এটা আমাদের ফার্মাসিস্টদের একটা বড় সংগঠন থাকলে আজকে হয়তো আমরা প্রোটেস্ট করতে পারতাম, কারণ একজন ফার্মাসিস্ট সে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে করোনা আক্রান্ত হয়েছে, করোনা মুক্ত হওয়ার পরে তাকে আবার সে নেগেটিভ করোনা এভরিথিং, কিন্তু তাকে জব করতে দিবে না, জবে ফায়ার করে দিবে, এটা তো হতে পারে না। এরকম ঘটনা ভেরি আনফরচুনেট ঘটেছে। তো সে আমাকে ভেরি মাচ আনফরচুনেট, এবং সে ট্রিটমেন্ট ঠিকমতো পায়নি, অনেক ঘটনা আছে তার। তো তার জন্য সিম্পেথি আমাদের আছে। সে খুব ভাইব্রান্ট একজন, সব ব্যাপারে প্রশ্ন করে থাকে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে তার অনেক আছে। তো সে যে প্রশ্নটা করছে, প্রশ্নটা খুবই ভালো। আমরা চাই যে আমরা আসলে সে কেন এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পড়ে আসে তাদের যাতে সুযোগ হয় আমাদের ইউনিভার্সিটিতে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে এখন ধরনের মানে করা সম্ভব হয়নি। এটা বিভিন্ন কারণ আছে, এটা আমি ব্যক্তিগতভাবে চাই বা না চাই সেটা না। এখানে ইউনিভার্সিটির যে অথরিটি আছে, অথরিটিস প্লাস স্টুডেন্ট আছে, সবাই মিলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা রিসার্চ করে আসে তাদেরকে এখানে এমফিল পিএইচডি করানো বা তাদেরকে রিসার্চের সঙ্গে সম্পৃক্ত করার জন্য, মানে অফিসিয়াল ওয়েতে সম্পৃক্ত করার জন্য যে পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্যাকাল্টি এবং আমাদের বিশ্ববিদ্যালয় এখনো অনুমোদন করেনি ফার্মেসি ফ্যাক্টরির জন্য। যে কারণে আমরা মাত্র পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকেই আমাদের ল্যাবে আমরা পিএইচডি এমফিল স্টুডেন্ট নিয়ে তাদেরকে পড়াশোনার সুযোগ করে দিতে পারছি, অন্যদেরকে এখনো পারছি না। তবে আমরা একটা কমিটি করেছি, আমি এখানে আসার পরে ডিন হিসেবে আসার পরে আমাদের ফার্মেসি ফ্যাকাল্টিতে সিনিয়র টিচারদের নিয়ে একটা কমিটি করেছি যে এটা কিভাবে জিনিসটা সমাধান করা যায়। কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা পরবর্তীতে অনেকে ভালো করছে, অনেকে ভালো রিসার্চের প্রতি অনেক ইন্টারেস্ট আছে,
তাদেরকে যদি আমরা একটু সুযোগ দিই এখানে রিসার্চ করা বা করার একটা এভিনিউ তৈরি করি, সেটা একটা নিশ্চয়ই একটা পদ্ধতির মাধ্যমে হবে। তো সেইভাবে আমরা কাজ চলছে। আমরা কমিটির মিটিং টিটিং করে যদি একটা সিদ্ধান্ত আসে, সেটা একাডেমিক কাউন্সিল পাস হলে একটা আচ্ছা। সুযোগ ঘটবে। এটা হচ্ছে মানে অফিসিয়াল ওয়েতে। আর আনঅফিসিয়াল ওয়েতে তো অনেকেই কাজ করতে পারে বিভিন্নভাবে ল্যাবের সঙ্গে। সেটা প্রফেসর যদি মনে করে যে কাউকে সে আনঅফিসিয়ালি কাজ করাবে, বা কারো যদি সময় থাকে বা সেই ধরনের ইন্টারেস্ট থাকে, তাহলে তো সেটা পার্সোনাল ব্যাপারে, পার্সোনাল ম্যাটার আলাপ আলোচনা হতেই পারে। কিন্তু আনঅফিসিয়াল আসলে বিষয়টা আবার এটা ঠিক না। ঠিক না কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কাজ করি, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটি ইউজ করেই কাজ করি। সুতরাং কোনো আনঅফিসিয়াল জিনিসটাকে আমরা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ব্যক্তিগতভাবে এখানে এসে করে, সেটা নীতিগত দিক দিয়ে ঠিক হয় না আর কি, আমি মনে করি আর কি। সেটা অবশ্যই নীতিগত দিক দিয়ে সেটা মানায় না। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল আপনার, এমডি জাহিদ হাসান নামে একজন, আমার ধারণা সে কুমিল্লা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে লেখালেখি করে পত্রিকায়। তো সে প্রশ্ন করেছে স্যার কি যে বাংলাদেশ যেহেতু এখন আপনার প্যাটেন্টের আওতামুক্ত, যে আপনার যে ট্রিপস এর এগ্রিমেন্টের আওতায় আছি আমরা, তো সেক্ষেত্রে কোন দেশ যদি ভ্যাকসিন আবিষ্কার করে, যেমন অক্সফোর্ডের ভ্যাকসিন স্যার অনেক অ্যাডভান্সড স্টেজ চলে গেছে, তো তাদের সে ভ্যাকসিন আমাদের কোম্পানিগুলো যেমন ইনসেপ্টা ভ্যাকসিন প্রডিউস করে, তো তারা এই ভ্যাকসিন তৈরি করার ইয়া পাবে কিনা, রাইট পাবে কিনা, এটা নিয়ে স্যার আমার মনে হয় আপনার যদি স্যার কোনো ইয়া থাকে আর কি, ধারণা থাকে কি যে আসলে বাংলাদেশ কোম্পানিগুলো ওই প্যাটেন্টের মুক্ত থাকার কারণে তারা করতে পারবে কিনা প্রোডাকশন। এটা খুবই ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশি কোম্পানিগুলো আমরা দেখেছি যে ওষুধ উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বে যে কোনো জায়গায় ওষুধ যখন একটা নাম প্রচার হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাংলাদেশি কোম্পানিগুলো করে ফেলে, কিন্তু এই সক্ষমতা আছে। আমরা কিছুদিন আগে একটা ওয়েবিনারের কথা বলছিলাম যে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যদি বলা যায় যে কোন অংশটা, স্বাস্থ্য সেবা না শুধু, পুরো সেক্টরের ভিতরে কোন জায়গাটা বাংলাদেশের সফলতা আছে, সেটা একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওষুধ শিল্প। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ধরি আর বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে ধরি, একমাত্র বাংলাদেশের ওষুধ শিল্পকে বলা যায় যে সফল একটা শিল্প, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখিয়েছে। এই করোনার সময়ও তারা রেমডেসিভির প্রথমে উৎপাদন করে বিশ্বে। এই সফলতা ফ্যাভিপিরাভির তারা সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারে, এবং অন্যান্য ওষুধগুলো। আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে করোনার সময় যে ওষুধগুলো বাংলাদেশে ইউজ হয়, একটা ওষুধেরও ঘাটতি হয়নি। যে ঘাটতি বাজারে তৈরি হয়েছে, এটা কিন্তু মানব সৃষ্ট। আমরা প্যানিক হয়ে আমরা নিজেরা কোম্পানিগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনা সুন্দরভাবে করছে। কোম্পানিগুলো তার ওষুধের দামগুলো একটাও বাড়ায়নি, সব আমরা নিজেরা বাড়িয়েছি সিন্ডিকেট করে। তো বাংলাদেশের এই যে ওষুধ শিল্পের একটা বিশাল সক্ষমতা, সফলতা, এটা বাংলাদেশের আর অন্য কোনো কারণ নাই। কিন্তু দুঃখজনক হচ্ছে এই ওষুধ শিল্প আমাদের বাংলাদেশ সরকার থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যের সঙ্গে যারা জড়িত আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের মুখে কখনো সুনামের কথা শোনা যায় না। এটা আমাদের বেশ পীড়াদায়ক লাগে, দুঃখজনক লাগে। যাই হোক, এখন যে বিষয়টি ছিল যে বাংলাদেশের ওষুধ শিল্প এই ভ্যাকসিন যদি অন্য জায়গায় তৈরি হয়, সেটা সঙ্গে সঙ্গে এইভাবে রেমডেসিভিরের মতো, ফ্যাভিপিরাভির মতো যোগান দিতে পারবে কিনা, এই জায়গাটা আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশের দুই একটি কোম্পানি যারা মোটামুটি ভ্যাকসিন উৎপাদন করছে বা ভ্যাকসিনের সঙ্গে সম্পৃক্ত আছে, তারা অবশ্যই এগিয়ে আছে, এবং তারা টিনসেপ্টা যেসব কোম্পানিগুলো আছে পপুলার, এরা অবশ্যই আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে তারা পারবে। তবে পাশাপাশি এটাও সত্য যে অন্য ওষুধ আর ভ্যাকসিন কিন্তু এক জিনিস নয়। এক জিনিস না, এটা বায়োলজিক প্রোডাক্ট। তাদের সাপ্লাই চেইন কন্ট্রোল বা তাদের প্রোডাকশন যে স্ট্রিনজেন্ট প্রোডাকশন ফ্যাসিলিটিস বা তাদের র মেটেরিয়াল ট্রান্সফার সবকিছু মিলে কিন্তু একটু অন্য ধরনের বিষয় দিয়ে যাবে, এবং সেটা সেই এত দ্রুত সময়ের ভিতর আমাদের সেই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু সেই পর্যায়ে গিয়েছে কিনা, আমরা সেটা তাৎক্ষণিকভাবে দিতে পারবো কিনা, সেটা কিন্তু আমারও একটু সন্দেহ আছে। কিন্তু ফার্মাসিউটিক্যালের যে কানেকশন সারা বিশ্বে, তাতে তারা কিন্তু অনেকভাবে এগিয়ে আছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল গুলো বা বাংলাদেশের সরকার বা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় উচিত যে সারা বিশ্বে এখন যেমন ব্রাজিলে অক্সফোর্ডের ভ্যাকসিনের যে ট্রায়াল গুলো হচ্ছে, আমরা বাংলাদেশে যদি কোনো ভ্যাকসিনের ট্রায়াল আমরা করতে পারি, তাহলে কিন্তু এক ধাপ আমরা এগিয়ে থাকলাম, আমরা ভ্যাকসিনটা নিয়ে আসতে পারলাম। এটা বাংলাদেশ সরকার বা বাংলাদেশে যারা স্বাস্থ্য বিষয়ক যারা পরিকল্পনা করছেন, তাদের অনতিবিলম্বে এটা ট্রাই করা উচিত যে যেসব ভ্যাকসিন, অক্সফোর্ডের ভ্যাকসিন হোক, মডার্নারটা হোক, বা সিনোভ্যাক চায়নার সঙ্গে এখন ভালো রিলেশন, চায়নারটা হোক, এই ভ্যাকসিনগুলোর ট্রায়াল যদি বাংলাদেশে করা যায়, বাংলাদেশে করতেই পারে, থার্ড ফেজের ট্রায়াল গুলো যদি বাংলাদেশে কিছু হলেও সম্পৃক্ত করা যায়, তাহলে ভ্যাকসিন কিন্তু আগেই বাংলাদেশে চলে আসবে।
ঢুকে গেল। জি স্যার। আমরা কিন্তু কিছুটা এগিয়ে থাকতে পারি। বাংলাদেশ প্রায়োরিটি পাবে আমরা সেক্ষেত্রে। করা যেতে পারে। জি স্যার। হ্যাঁ, প্রায়োরিটি পাবে সেক্ষেত্রে। ভেরি গুড। এটা আসলে যেটা বলছিলেন স্যার, যে রেমডেসিভির কিংবা ফাভিপিরাভিরের মতো এই ভ্যাকসিন প্রডিউস করা কোম্পানির মানে অনেক অনেক বড় একটা প্রজেক্ট। এটা সম্ভবত ইনসেপ্টা বাদে আবার অন্য কোনো কোম্পানির এই ধরনের প্রযুক্তি আছে কিনা সেটাও সন্দেহ। এবং র ম্যাটেরিয়ালটা স্যার একটা বড় ফ্যাক্টর। যেমন ফাভিপিরাভির রেমডেসিভির র ম্যাটেরিয়াল চায়না থেকে নিয়ে আসছে, যদি রেমডেসিভির আমেরিকান কোম্পানির ড্রাগ, কিন্তু চায়না যেহেতু র ম্যাটেরিয়াল তৈরি করে চায়না থেকে তারা নিয়ে আসতে পারছে। কিন্তু এই ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা সম্ভব না। সেটা অ্যাস্ট্রাজেনিকা কিংবা যারা এই কোম্পানির যারা সম্ভব। এই ক্ষেত্রে একটা টেম্পারেচার কন্ট্রোল বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস সবকিছু মিলিয়ে এটা যে এর কোয়ালিটি মেনটেন করার জন্য যে ধরনের মানে কন্ডিশনস গুলো মেনটেন করা দরকার, কন্ডিশনস ফলো করে কন্ডিশনস মেনটেন করে হ্যান্ডেলিং করা, প্রিপারেশন করা এবং এটাকে ট্রান্সপোর্টেশন করা, এটাকে রিসিভ করা, আমাদের এখানে এয়ারপোর্টে আসলো বা যে কোনো ভাবে আসলো সেইভাবে রাখা, সবকিছু মিলিয়ে এটা এত সহজ হবে। জি স্যার। তো স্যার আমার মনে হয় যে আমরা একদম অসম্ভব না। তো আসলে অনেক তো স্যার আমরা আসলে আমাদের অনেক সময় নিলে আমরা 1 ঘন্টা 40, আর কোনো প্রশ্ন নেই স্যার। আমরা 1 ঘন্টা 40 মিনিট আপনার সঙ্গে আমাদের লাইভ হয়ে গেছে অলরেডি। অনেকক্ষণ সময় নিয়েছি আপনার কাছে, অনেক প্রশ্ন স্যার আপনি আনসার দিয়েছেন, আমরা অনেক তথ্য পেয়েছি, আপনার রিসার্চের সম্পর্কে জেনেছি, আপনার লাইফ সম্পর্কে জেনেছি, যেটা আমাদের স্টুডেন্টদের, আমাদের যারা ফিউচার জেনারেশন, তাদের ইনফরমেশন গুলো স্যার অনেক কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তো আজকে স্যার আমরা এখানেই শেষ করতে পারি। আপনার সাথে যদি কিছু বলার থাকে, যে আপনার বিশেষ করে আমরা যারা ইমার্জিং মানে সায়েন্টিস্ট, তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকে, যারা পিএইচডি কিংবা মাস্টার্স করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, এই স্টেজে আছে, তাদের জন্য কোনো পরামর্শ থাকে, কিংবা দেশের মানুষের জন্য এই কোভিড-19 সিচুয়েশনে কোনো যদি কোনো পরামর্শ থেকে স্যার যদি একটা শর্টলি বলতেন স্যার ফাইনালি। আমার শেষ কথা যেটা থাকবে যে আমাদের এটা সত্য যে বাংলাদেশে আমাদের ফার্মাসিউটিক্যাল ফিল্ডটা কিন্তু অত বেশি ডেভেলপড হয়নি, যেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। আমাদের ফার্মেসি স্টুডেন্টস যারা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে 39টা বিশ্ববিদ্যালয়ে যে ফার্মেসি পড়ানো হয়, আমাদের স্টুডেন্টরা অনেক আশা নিয়ে ফার্মেসিতে ভর্তি হয় এবং তারা একটা ভালো জব পাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যে অনেক স্টুডেন্ট কিন্তু ঠিক মতো জব পাচ্ছে না, যাদেরকে আমরা অনেককে প্রচ্ছন্ন বেকার বলতে পারি, যে ঠিক মতো তার মানে ফিল্ডে জব হচ্ছে না, বিভিন্ন জন অনেক অনেক অল্প বেতনে জব করছে। তো আমি বলবো যে আমাদের ফার্মাসিস্টরা, আমাদের কিন্তু বাইরে অনেক সুযোগ আছে, দেশে আমাদের এখনো ডেভেলপ না হলেও আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো একদিন হবে, কিন্তু এখনকার যারা ফার্মাসিস্ট তাদের জন্য তো সময় বসে থাকবে না। আমি তাদেরকে বলবো যে তাদেরকে ঠিক মতো পড়ালেখা করে যদি রিসার্চে একটু তারা ফ্যাসিনেটেড থাকে, যদিও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রিসার্চে তেমন ভালো সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রেই নাই, সেই সুযোগটা দেওয়া হয় না, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সেই সুযোগ আছে। আমাদের স্টুডেন্টরা যদি সেই সুযোগটা সদ্ব্যবহার করে, তারা যদি ব্যবহার করে এবং পাশাপাশি যদি তারা বাইরে কিন্তু লেখালেখি করে, কারণ আমরা যখন পড়ালেখা করেছি তখন কিন্তু বাইরে এত সুযোগ ছিল না। আমরা ওই কমনওয়েলথ স্কলারশিপ, মনোবিশ্ব স্কলারশিপ ছাড়া, এই হাতে গোনা দুটো স্কলারশিপ ছাড়া আমাদের আর কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই 3টা দেশে এবং কিছু ইউরোপিয়ান কান্ট্রিজে এত বেশি অপরচুনিটি তৈরি হয়েছে পড়াশোনা করার জন্য, এবং অ্যাসিস্ট্যান্টশিপ, তারপরে স্কলারশিপ পাওয়ার এত সুযোগ তৈরি হয়েছে, যদি একটু চোখ কান খোলা রাখা যায়। আর এখন এই যুগে, এই ডিজিটাল যুগে এত বেশি সবকিছু হাতের কাছে এসে গিয়েছে, যেটা আমাদের সময় ছিল না। যদি একটু চেষ্টা করা যায়, নিজে থেকে একটু প্রোঅ্যাক্টিভলি চেষ্টা করে, আপনারা আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গায় সারা বিশ্বের গবেষণায় ভালো করবে, সেখানে তারা নিয়োজিত হতে পারবে। তো আমি বলবো যে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড গবেষণা করার জন্য, তারা অবশ্যই এইভাবে চিন্তা ভাবনা করে নিজেকে গড়ে তুলবে এবং সেই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করবে। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমি এখন বিসিএস এ যাওয়ার ব্যাপারে কিন্তু আমি সমর্থন দিই। আমাদের অনেকে বলে যে ফার্মেসি পড়ে কেন বিসিএস এ যাবে, আগে এই কথাটা প্রযোজ্য ছিল, কিন্তু এখন আমি বলবো যে আমাদের ফার্মাসিস্টদেরকে বিসিএস এ যাওয়া দরকার। বিসিএস এ গিয়ে সরকারের খুব কাছে যাওয়া দরকার, প্রশাসনে থাকা দরকার। আমাদের বেশ কয়েকজন ফার্মাসিস্ট কিন্তু এখন গিয়েছে, তারা কিন্তু ইভেন 2-1 আছে ইউনিভার্সিটি জব ছেড়ে দিয়েও কিন্তু বিসিএস এ গিয়েছে, 2-1 পাওয়া যাবে। তো আবার অনেকে জব ছেড়ে আবার তারা দুঃখ প্রকাশ করেছে, এরকম আছে যে ইউনিভার্সিটি আবার জন্য বিসিএস ছেড়ে করার চেষ্টা করেছে, পরে আর হয়নি, এরকম আছে। তো আমি বলবো যে বিসিএস একটা ভালো জব বাংলাদেশে, যদিও সায়েন্স আর বিসিএস হচ্ছে বিপরীত ধর্মী। আমি কয়েকদিন ফেসবুক দেখছি যে বিসিএস আর সায়েন্সের কম্পারিজন হচ্ছে, আসলে সায়েন্স ইজ ডিফারেন্ট থিং। আমাদের ভালো ভালো মাথাগুলোকে এখন বিসিএস এ গেলে সায়েন্স প্র্যাকটিস করে, এটা
একটা বিষয়, কিন্তু আবার আমাদেরকে রক্ষা করতে হলে, আমাদেরকে প্রভাবশালী করতে হলে, প্রতাপশালী করতে হলে আমাদেরকে বিসিএস এর জায়গায় আমাদের ফার্মাসিস্টদের শক্তভাবে সেখানে অবস্থান নেওয়া দরকার, এবং সেখান থেকে আমাদেরকে Exactly, করে আমাদের প্রফেশনালকে এগিয়ে নেওয়া দরকার। তো সেই জায়গাটায় যারা আছে, আমাদের যারা বিসিএস দিতে চায়, আমি তাদেরকেও সেইভাবে প্রস্তুতি নিয়ে আমাদের ফার্মাসিস্ট যারা ভালো করে তারা যাতে ভালোভাবে করতে পারে। আর আমাদের যারা ইন্ডাস্ট্রি বেস, যেহেতু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, নিউ ডেভেলপমেন্ট আছে, এখনকার দিনে ইন্ডাস্ট্রিগুলো খুবই ডেভেলপড, নতুন নতুন টেকনোলজি আসছে, এই যে বায়োটেকনোলজি রিলেটেড অনেকগুলো ফিল্ড আসছে। এই জায়গায় আমাদের অবশ্যই যারা চাকরি করবে, ইউনিভার্সিটি গ্রাজুয়েট তারা সুনামের সঙ্গে চাকরি করবে, আমি এটা আশা করি। আর আরেকটা জায়গায় আমরা বলবো, যেটা আজকে আলোচনার বিষয় ছিল, আমাদের কিছু কিছু ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আমাদের নিজেদের ফিল্ড মনে করে আমাদেরকে কাজ করতে হবে। একটা হচ্ছে এপিআই, বাংলাদেশে ডেভেলপমেন্ট হবে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যেটা মুন্সিগঞ্জের গজারিয়াতে যেখানে প্লট দেওয়া হয়েছে, অনেকে কাজ শুরু করে দিয়েছে। আর একটা হচ্ছে বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, এটা যাতে আমাদের থেকে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজিতে সম্পূর্ণভাবে 100% চলে না যায়। আমাদেরকে এই জায়গায় দক্ষতা দেখাতে হবে, আমাদের কোর্সের ভিতরে এটা ঢুকাতে হবে, আমাদের এখানে রিসার্চ করতে হবে, এখানে আমাদের প্রজেক্ট। ফাইনালি দিয়ে রাখি স্যার, যে ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি নামে একটা স্ট্রিম আমাদের ডিপার্টমেন্টে আমরা খুলছি আর কি। আমাদের যে 4টা স্ট্রিম খোলা হবে স্যার মাস্টার্সে, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি একটা স্ট্রিম থাকবে স্যার। হ্যাঁ, এবং আমরা এই টার্গেট নিয়ে আগাচ্ছি স্যার। যদি এটা এটা খুবই দরকার। এপিআই, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, এই দুটো জায়গা যাতে অন্যদের হাতে না চলে যায়, ফার্মাসিস্টদের হাতছাড়া না হয়ে যায়, সেই জায়গাটা আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দরকার হলে আমরা ইউনিভার্সিটিগুলোতে কোর্স কারিকুলাম একটু চেঞ্জ করতে হলে করবো আমরা, সে জায়গায় আমাদের নিজেদেরও সেভাবে কাজ করার, রিসার্চে থাকার, বা সেই জায়গাটায় আমাদের যাতে কাজ করতে পারি সেই ধরনের ইচ্ছা থাকতে হবে, এবং এই জায়গাটা আমাদেরকে দখল দিতে হবে। তো এই কতগুলো বিষয় আমি বলবো যে আমি স্টুডেন্টদের প্রতি আমি একটু বলবো যে একটু নজর রাখার জন্য, যে আমরা যাতে এই জায়গাগুলো, এই ইন্টারেস্টিং জায়গাগুলো বা এই ইম্পর্টেন্ট প্লেসগুলোতে আমরা হাতছাড়া না করি, আমরা যাতে সেখানে কাজ করি, তাহলে আমাদের সুযোগ বাড়বে, এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্লাস সব জায়গায় বাংলাদেশের আমাদের সফলতা আসবে। আমি মনে করি যে দেশে বিদেশে সব জায়গায়, বা আমাদের ইভেন আমাদের রাইটকে এস্টাবলিশ করার জন্য বিজনেসের কথাও বলেছি। তো আমি মনে হয় যতটুকু বলেছি, এইভাবে যদি আমরা একজন সব জায়গায় না ছুটে যদি একজন এক জায়গায় দৌড়াই, যে রিসার্চ করবে, যে টিচার হবে, যে রিসার্চ করবে, যে আমেরিকাতে যাবে ভালো রিসার্চ, সে একভাবে চিন্তা করবে। যে বিসিএস এ যাবে, সে তার মতো করে চিন্তা করবে যে আমি বিসিএস এ যাব। ক্যারিয়ার প্ল্যানিংটা শুরুতে করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, ক্যারিয়ার প্ল্যানটা করে ওইভাবে এগোতে হবে, ওইভাবে এগোলে আমার মনে হয় যে আমাদের সফলতা আসবে। আমরা সব দিকে স্যার স্মার্ট হতে পারবো। হচ্ছে আমাদের ভিতরে একতা দরকার, সায়েন্টিস্ট তৈরি হবে। আমাদের ফার্মাসিস্টদের ভিতরে আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের ফার্মাসিস্টদের ভিতরে একতা নাই। আমাদের যারা সিনিয়র যারা আছেন, তারা বিভিন্নভাবে ডিভাইডেড, আমাদের প্রফেশনাল বডিগুলো একবারে প্রায় ডিপিএস। তো আমরা যে কারণে আজকে আমাদের অভিভাবক খুঁজে পাচ্ছি না, আমাদের জন্য কে কথা বলবে। আমরা যারা নতুন প্রজন্মের ফার্মাসিস্ট আছি, তারা আগামী দিনের নেতৃত্ব আমাদেরকে দিবে। আমরা তাদেরকে বলবো সবাই ঐক্যবদ্ধভাবে, ফার্মাসিস্টরা সব ইউনিভার্সিটি যদি আমরা ঐক্যবদ্ধভাবে কোনো জায়গায় মুভ করি, তাহলে হয়তো আমাদের জন্য। আর আমাদের যে সংগঠনগুলো যারা দখল করে এটাকে, আমাদের এই সংগঠনের মানে আমরা যে এর ভিতরে আছি মনে করেন না, তাদের থেকে এটা যাতে সহজে মুক্ত করা যায়, যত তাড়াতাড়ি এটাকে মুক্ত করে একটি ফার্মাসিস্টদের সংগঠনের পরিবর্তন করা যায়, সেই কাজকে আমরা চিন্তা ভাবনা করছি। এই কাজে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি, এবং বাংলাদেশ ফার্মেসি পেটার এবং ফার্মাসিস্টদের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হোক, তাদের মান সম্মান বৃদ্ধি পাক, এবং সবাই ফার্মাসিস্ট হিসাবে মূল্যায়ন করুক, সরকার থেকে শুরু করে সাধারণ পর্যন্ত, যে ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট, ফার্মাসিস্ট এবং ফার্মেসি কি, এই বিষয়টা বুঝুন। আসলে এই নিয়ে প্রচুর কথা বলার আছে। আমরা শুধুমাত্র আজকে রিসার্চের ব্যাপারগুলো কভার করলাম, আমাদের ফার্মেসি এডুকেশন নিয়ে, আমাদের ফার্মেসির প্রফেশন নিয়ে, আমাদের ফার্মাসির হসপিটাল এবং কমিউনিটিতে তাদের রোল নিয়ে, এগুলো সব অনেক আলোচনার বিষয় আছে। আসলে একদিনে স্যার এত কিছু কভার করা সম্ভব না। আমরা স্যার এই লাইভের ফোকাসটাই ছিল হলো স্যার রিসার্চের ব্যাপারটা। আসলে নিয়ে স্যার আপনার সঙ্গে ইন ফিউচারে যদি সম্ভব হয় স্যার, আপনি সময় দিতে পারেন, তাহলে আবার হয়তো আমরা আলোচনা করব কমিউনিটি হসপিটাল ফার্মেসিতে রোল ইত্যাদি নিয়ে স্যার। তো স্যার আজকে স্যার আমরা ক্লোজ করতে পারি। আমরা প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোটামুটি যারা আজকের এই অনুষ্ঠান দেখেছে, আমি তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাক, সুন্দর থাক, করোনা কালে যাতে কেউ অসুস্থ না হয়, কারো কোনো সমস্যা না হয়, আমরা আশা করি সবাই ভালো থাক।
এবং আমরা আশা করব যে এই করোনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আমরা আবার আগের মতো সেই বিশ্ববিদ্যালয় হোক বা আমাদের কর্মক্ষেত্রে হোক আমরা খুব সুন্দরভাবে সেখানে অবস্থায় নিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। প্রিয় দর্শক বন্ধু, আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আব্দুর রহমান স্যার। তো স্যারের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ প্রায় 1.5-2 ঘন্টার মতো আমরা আলোচনা করেছি আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল এবং হেলথ নিয়ে যে রিসার্চ সেগুলো নিয়ে কথা বলেছি আমরা। তো আমরা অনেক ইনলাইটেন্ড হয়েছি। আপনারা প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি সেই প্রশ্নগুলোর কভার করার, সবগুলো আনসার কভার করার। তো আমাদের এটা 3য় পর্ব ছিল, ঔষধ বিজ্ঞান ঔষধ স্বাস্থ্য বিষয়ক গবেষক আড্ডা 3য় পর্ব ছিল। আমরা 4র্থ পর্বটা ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে শনিবারে আবার কোনো মানে কোনো ফেমাস কোনো সায়েন্টিস্টকে আমরা নিয়ে আসার প্ল্যান আছে। আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের প্রশ্ন করার জন্য। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনেক সময় দিয়েছেন স্যার। ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন স্যার। আপনার সঙ্গে আমরা কাজ করতে চাই। রাজশাহী ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে স্যার আমরা ধন্যবাদ জানাই এবং আমরা স্যার কোলাবোরেটিভলি কাজ করতে চাই আপনার সঙ্গে। এবং সবাই ভালো থাকুন। ভালো, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।